প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি এমবিবিএস পাশ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে। আমি জানুয়ারি 2020 সালে এফসিপিএস পার্ট 1 পাশ করি সার্জারিতে। এবং হচ্ছে এবছর জুলাই 2023-এ আমি মিড টার্মে অ্যাপিয়ার করি। আলহামদুলিল্লাহ জেনেসিস এর সহায়তায় আমি এবং আল্লাহর অশেষ কৃপায় আমি প্রথমবারের মতো প্রথমবারই মিড টার্মটা পাশ করতে পেরেছি। প্রথমে জেনেসিসকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই সেশনটি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি এটাতে খুব বেশি হার্ড এন্ড ফাস্ট কিছু বলতে চাই না। আমি আসলে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে পড়াশোনা করেছি আর কিভাবে কোশ্চেন গুলা সলভ করতে হবে, কিংবা কিভাবে পড়াশোনা করতে হবে, কি কি বই ফলো করবেন আপনারা, আর হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে কি কি টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করলে আসলে নাম্বার তোলা কিংবা পাস করাটা সহজ হবে। তো আজকের সেশনে আমার কন্টেন্ট এগুলোই। আচ্ছা, প্রথমেই যেটা বলে নেই যে আমি জানি না আসলে আপনাদের মধ্যে এর আগে কেউ মিড টার্মে অ্যাপিয়ার করেছেন কিনা। তো আমি যেহেতু প্রথমবারই অ্যাপিয়ার করেছিলাম, তো সেক্ষেত্রে আমি হচ্ছে সবসময় শুনতাম যে আসলে মিড টার্ম তো আসলে কিছুই না, অনেক সোজা, বসলে পরে পাস। তো এ ধরনের কথাবার্তা আসলে অনেক শোনা যায়। তো আমি বলবো আর কি যে শোনা কথা আসলে কান না দেওয়ার জন্য মিড টার্ম অবশ্যই এফসিপিএস পার্ট 2 কিংবা ফাইনাল পার্টের মতো কঠিন হবে না, কিন্তু একদম যে সোজা কিংবা বসলে পরে পাস এমন না ব্যাপারটা। আমাদেরকে অবশ্যই একটা থরলি প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। এবং অবশ্যই হয়তো ভাইবা, যেহেতু এখানে কোনো ভাইবা নাই কিংবা ক্লিনিক্যাল কেস, লং কেস এগুলো নেই, তো স্যাররা আমাদেরকে সেভাবে আসলে ওইভাবে কঠিন ভাবে ডায়াগনোসিস কিংবা কিছুর জন্য জাজ করবেন না, কিন্তু যতটুকু আমাদের পরীক্ষার সিস্টেমে আছে রিটেন এবং অস্কি এবং অস্পি, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেগুলোর জন্য একদম ফুল প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর আমি আজকে সেশনটি শুরু করছি। জুলফিকার ভাই, দেখা যাচ্ছে কি? স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ম্যাম দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার পরিচয় তো আমি আগেই বলেছি। আচ্ছা, আমাদের সেশনটি হচ্ছে আমরা এফসিপিএস মিড টার্ম যে কোশ্চেনে আমি পরীক্ষা দিলাম আর কি জুলাই 2023-এ। তো সেই কোশ্চেনটা আসলে আজকে আলোচনা করব। আলোচনা বলতে আমি আসলে কিভাবে আপনারা লিখবেন কিংবা পড়বেন সেগুলো বলে দেব। আর স্যাম্পল হিসেবে আমি কিছু এসবিএ কোশ্চেন, মানে আমার কোশ্চেন যেগুলা অ্যাকচুয়ালি আমার মনে ছিল কিছু, কারণ এসবিএ কোশ্চেনটা আসলে আপনারা সবাই জানেন পার্ট 1 এর সময় দেখেছেন যে এটা বিসিবিএস থেকে দেয়া হয় না। তো সেই কারণে আসলে আমার যতটুকু মনে আছে এবং আপনাদেরকে বোঝানোর জন্য এবং হেল্প করার জন্য যতটুকু পারা যায় আমি আর কি কতগুলো স্যাম্পল কোশ্চেন দিয়েছি। এবং যেটা এসিকিউ দুটো স্যাম্পল কোশ্চেন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। আচ্ছা, প্রথমে আসি যে আমাদের মিড টার্মের যে আসলে কি সিস্টেম কিংবা মার্ক ডিস্ট্রিবিউশনটা কি। আচ্ছা, আমাদের হচ্ছে পেপার 1 এবং পেপার 2 দুইটা পেপারে পরীক্ষা হয়। তো ভালো, খুব আশার কথা হচ্ছে পেপার 1 এবং পেপার 2 দুইটা মিলিয়ে পাস, 60% পাস। পেপার 1 100, সেক্ষেত্রে আপনার এসবিএ থাকবে হচ্ছে 2 মার্কস করে 50টা, 100 মার্কস। আর পেপার 2 তে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে, যেটা হচ্ছে আপনার 5 মার্কস করে 20টা কোশ্চেন, 100টা। তবে 20টাই শেষ না, ওই 20টা কোশ্চেনের মধ্যে আবার আপনাদের ছোট ছোট 3টা কিংবা 4টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা, প্রথমে আসি এসবিএ তে। আচ্ছা, এসবিএ যেটা আমি প্রথমে আসলে বলে নিতে চাই যে আমাদের এসবিএ এর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বেলি একদম ফার্স্ট টু লাস্ট আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে। এটা হচ্ছে যে কোনো ইম্পর্টেন্ট টপিক কিংবা সুপারফিশিয়াল টপিক থেকেই যে আসবে এরকম কিছু নাই। বরঞ্চ মানে আমি পরীক্ষা দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এবারে জুলাই সেশনে মানে কমন টপিক থেকে প্রশ্ন বরঞ্চ কম এসেছে। আর যেগুলা মানে বেলি লেভেল, ওনারা হচ্ছে 50টা কোশ্চেনের মধ্যে প্রতিটা টপিক প্রতিটা চ্যাপ্টারই টাচ করেন।
যদি বলা যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেমন প্রি অপারেটিভ ডায়াগনোসিস এর কিছু চ্যাপ্টার আছে, পোস্ট অপারেটিভ কেয়ারের চ্যাপ্টার, নতুন কিছু চ্যাপ্টার অ্যাড হয়েছে 28তম এডিশনে। আর ব্রেস্ট ব্রেস্ট থাইরয়েড কিংবা অ্যাবডোমেনের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ওয়াল থেকে এবার অনেকগুলো কোশ্চেন এসেছে, হেড নেক থেকে কোশ্চেন এসেছে। তো সেক্ষেত্রে আসলে এসবি এর ক্ষেত্রে আমি বলবো যে কোনো চ্যাপ্টারই বাদ না দিতে। আমি ঘাবড়ানোর চেষ্টা করতেছি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আসলে কোশ্চেন গুলো ভিতর থেকেই আসে। তো সেক্ষেত্রে 28 এডিশন সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেনেসিস এর যদি ভর্তি হন তাহলে জেনেসিস এর যারা মেন্টর আছেন অবশ্যই আপনাদেরকে সেক্ষেত্রে সহায়তা করা হবে প্রতিটা টপিকের ক্ষেত্রেই। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমাদের হচ্ছে আমি কিছু স্যাম্পল কোশ্চেন দেখাবো। আচ্ছা, প্রথম যে সিঙ্গেল বেজ আনসার, এটা আমাদের এসেছিল যে সাবম্যান্ডিবুলার ডাক্ট ওপেন। এটা অ্যাকচুয়ালি আমি এটা দিয়ে শুরু করলাম, এটা খুবই সোজা, একদম ডাইরেক্ট বই থেকে তুলে দেওয়া। তো এই জন্য আমি আসলে এটা দিয়ে স্টার্ট করলাম। তো এখন আমি জানতে চাচ্ছি আমাদের মধ্যে যারা ভাইয়া পুরা আছেন কেউ কি একটু অ্যান্সার করতে চান কিনা? পার সেকেন্ড মোলার। আচ্ছা, আর কেউ? সাবলিঙ্গুয়াল পেপিলা। Sublingual papilla. Floor of the mouth. আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখে নিই। থ্যাংক ইউ। যারা বলেছেন সাবলিঙ্গুয়াল প্যাপিলা, ইটস যে সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে সাবলিঙ্গুয়াল ডাক্ট ওপেন হয় সাবলিঙ্গুয়াল ফোল্ডে। তো এটা আসলে মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। কোশ্চেনটা আসলে এই জন্যই ওনারা দিয়েছেন যে সাবলিঙ্গুয়াল প্যাপিলা আর সাবলিঙ্গুয়াল ফোল্ড এই দুটার মধ্যে আসলে প্যাচ লাগবে এই জন্য। তো আমি যেটা বলবো যে হচ্ছে বলছিলাম যেটা আর কি, যে কমন টপিক থেকে কোশ্চেন আসলে বেশি আসবে এটা এখন আর আশা করা যায় না। এখানে আমি শুধু একটা কোশ্চেন দিয়েছি, তবে আমাদের যে গ্ল্যান্ডের যে চ্যাপ্টারটা আছে এইখান থেকে এইটা একটা এবং আরো একটা কোশ্চেন এসেছিল যেটা স্টেম গুলো আসলে বড় ছিল, এক্সাক্ট স্টেম গুলো আমার মনে নেই, তো যে কারণে আমি ওগুলা দিতে পারিনি। তবে অবশ্যই এই গ্ল্যান্ডের চ্যাপ্টার খুবই ভালো মতো পড়তে হবে। আচ্ছা, আমি এখানে নিচে রেফারেন্স লিখে দিয়েছি, আপনার বেলিয়ান ল্যাবের 28 এডিশনে পাবেন 833 নাম্বার পেজে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আমি যেটা বললাম যে আসলে আমাদের প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কেয়ার এখান থেকে আসলে কোশ্চেন খুবই কোশ্চেন আসছিল। তো এর মধ্যে একটা কোশ্চেন আমার মনে ছিল, এটা হচ্ছে আপনার 60 কেজি মেল নিডস আ স্টিচ অন হিজ লিটল ফিঙ্গার অফ রাইট হ্যান্ড, হোয়াট অ্যানেস্থেসিয়া উড ইউ ইউজ? আচ্ছা, একজন 60 কেজি বয়স্ক মানুষ যার হচ্ছে আপনি লিটল ফিঙ্গারে মানে হাতের একটা লিটল ফিঙ্গারে আপনি একটা স্টিচ দিতে চান, তো সেক্ষেত্রে আপনি লোকাল দিবেন। তো আমরা খুব কমনলি লোকাল ইউজ করি কিংবা লোকাল কেস করি। তো এখন হচ্ছে আপনি কতটুকু লোকাল দিবেন এবং কি লোকাল দিবেন সেটা আপনাকে বলতে হবে। এখানে হচ্ছে চারটাতেই হচ্ছে দেখেন পরিমাণ উল্লেখ করা আছে, আর বলা আছে যে লিডোকেন উইথ অ্যাড্রেনালিন দিবেন না শুধু আপনি লিডোকেন দিবেন। তো এটাও আমি আশা করছি কেউ আপনাদের মধ্যে কেউ একটু আনসারটা বলেন। বি হবে আনসার। অপশন বি। বি। অপশন বি। অপশন বি। আচ্ছা, আমার মনে হয় আর যাওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে ভাইয়া সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা আপনি বেলি লাভের হচ্ছে 308 নাম্বার পেজে পাবেন। আমরা লিডোকেন দেই হচ্ছে 3 মিলিগ্রাম পার কেজি, শুধু লিডোকেন। আর যখন সেটা অ্যাড্রেনালিন সহ দেওয়া হয় সেটা 7 মিলিগ্রাম পার কেজি। তো যেহেতু এটা হচ্ছে লিটল ফিঙ্গার মানে ফিঙ্গার যার মানে এন্ড আর্টারি আছে, তো বলা আছে এন্ড আর্টারিতে অ্যাড্রেনালিন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। তো সে কারণে এই অপশন গুলো আসলে ওনারা দিয়েছেন। তো হচ্ছে এটা আনসার বি, যে 60 কেজি মেল যেহেতু 3 মিলিগ্রাম পার কেজি করে 180 মিলিগ্রাম শুধু লিডোকেন, এখানে অ্যাড্রেনালিন দেওয়া যাবে না। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল থেকে আসছে। তো ওই চ্যাপ্টার থেকে এবার আমাদের বেলায় 4টা কোশ্চেন এসেছে। মানে অ্যাবডোমেন আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম হচ্ছে স্টোমাক, ডিওডেনাম, জেজুনাম, তারপরে হচ্ছে
আইবিএস, আইবিডি এগুলো বেশি পড়ি। তো অ্যাবডোমিনাল ওয়ালের যে চ্যাপ্টারটা সেটা এখন পড়তে হবে, কারণ বাকি দুইটা টপিক আমি আপনাদেরকে বলে দিব যেখান থেকে কোশ্চেন এসেছে। আমার এক্সাক্ট আসলে স্টেম কিংবা অপশন গুলো মনে ছিল না, তো যার কারণে আমি এটা একটু মনে করতে পেরেছি, এজন্য দিলাম। আচ্ছা, এখানে বলা হচ্ছে নট দ্য কজ অফ এ লাম্বার হার্নিয়া এক্সেপ্ট। অ্যাকচুয়ালি চেয়েছে লাম্বার হার্নিয়ার কজ, কিন্তু কোশ্চেনটা আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছিল যে লাম্বার হার্নিয়ার কজ না কোনটা, না কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি লাম্বার হার্নিয়ার কজটা চেয়েছে। তো এখানে অপশন আছে প্রোট্রুশন থ্রু ফ্ল্যাঙ্ক ইনসিশন, লাইপোমা অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, কোল্ড অ্যাবসেস থ্রু লাম্বার ট্রায়াঙ্গেল ডিউ টু লোকাল মাসকুলার প্যারালাইসিস। আর আমি আসলে সরি বলে নিচ্ছি, কারণ আমি আসলে এক্সাক্ট অপশন গুলা হয়তো দুই একটা অপশন মিলবে না, কারণ ওইভাবে আসলে আমার মনে নেই। তো যার কারণে আর কি আমি টপিকটা অনুযায়ী আর যতটুকু আর কি মনে আছে আর অ্যান্সার যা করেছি সেই অনুযায়ী আমি আপনাদেরকে দিয়েছি। তো এটার অ্যান্সার মোটামুটি যে স্টেমটা একটু কনফিউজিং, কিন্তু এছাড়া অপশন দেখে আসলে অ্যান্সার খুব সহজে বোঝা যায়। কেউ কি অ্যান্সার করবেন? Lipoma of abdominal wall. আচ্ছা আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনার বেলি লাভের 28 এডিশনের যে অ্যাবডোমিনাল হার্নিয়া চ্যাপ্টারে আছে 1076 পেজে। তো এটা হচ্ছে লাম্বার হার্নিয়ার ডাইরেক্ট কোন কজ ওখানে দেয়া নাই, এখানে যেটা দেয়া আছে বইয়ে সেটা হচ্ছে লাম্বার হার্নিয়ার কতগুলো ডিডি। লাম্বার হার্নিয়ার চারটা ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেয়া আছে। তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওখান থেকে করা। আমি যখন পরীক্ষার হলে দেখি আমারও এক্সাক্ট মনে ছিল না যে আসলে আমি কোথায় অপশনগুলো দেখেছিলাম, কিন্তু এই আনসারটা আমি পেরেছি। তো পরে বই খোলার পর আমি দেখলাম যে আসলে ওখানে ডিডি গুলা দেওয়া ছিল, সেখান থেকে কোশ্চেনটা করা হয়েছে। আচ্ছা, তো এখানে আনসার হবে অ্যাকচুয়ালি থ্রু লাম্বার ট্রায়াঙ্গেল। হার্নিয়াটা অ্যাকচুয়ালি লাম্বার হার্নিয়া লাম্বার ট্রায়াঙ্গেল দিয়েই হবে, কিন্তু যদি যে প্রোট্রুশন থ্রু ফ্ল্যাঙ্ক ইনসিশন এটাও হার্নিয়া, কিন্তু এটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলবো। আপনারা বইয়ে যখন দেখবেন তখন লেখা দেখবেন ওখানে আছে যে রেনাল কোন সার্জারির জন্য যখন আমরা লাম্বার ইনসিশন দিয়ে থাকি সেখান থেকে হার্নিয়া হতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কনসিডার করা হবে ইনসিশনাল হার্নিয়া হিসেবে, নট লাম্বার হার্নিয়া। আর লাম্বার এরিয়াতে যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে লাইপোমা, কোল্ড অ্যাবসেস এগুলো হচ্ছে ডিডি। ইভেন হচ্ছে লোকাল মাসকুলার প্যারালাইসিস, এটার ক্ষেত্রে আপনারা পাবেন যে ওখানে লেখা আছে যে সিউডো হার্নিয়া বলে, যে হচ্ছে যদি কোনো কারণে আমাদের সোয়াস মেজর কিংবা কোয়াড্রাটাস লাম্বোরাম কিংবা যে লাম্বার যে ব্যাকের যে মাসল গুলা ওগুলা যদি সেক্ষেত্রে যদি কিছু প্রোট্রুশন হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিউডো হার্নিয়া বলবো, ওটা হার্নিয়া না। তো হার্নিয়া হচ্ছে হার্নিয়ার কজ। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের ট্রান্সপ্লান্টেশন থেকে এসেছে। তো ট্রান্সপ্লান্টেশন চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি নতুন অ্যাড হয়েছে, তো স্যাররা হচ্ছে নতুন থেকে আসলে কোশ্চেন দিতে পছন্দ করেন। তো আমাদের ট্রান্সপ্লান্টেশন চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন এসেছিল। একটা হচ্ছে যেটা আমি দেখাচ্ছি, conditions considered for linear liver failure, hepatitis B, C, cystic fibrosis, Wilson's disease. আচ্ছা, এটা যদি কেউ বলতেন ভাইয়া কিংবা আপু কেউ বলতে পারেন? উইলসন ডিজিজ। Hepatitis B and C. আর কেউ? হেপাটাইটিস বি আর Cystic fibrosis. আচ্ছা, আর কেউ কি বলতে চান? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, কিন্তু তারপরে আমি আপনাদেরকে দিলাম। এখানে যে অপশন গুলো আছে এটা আপনারা হচ্ছে 1608 এবং 1609 নম্বর পেজে পাবেন। তো 1608 নম্বর পেজে হচ্ছে প্রথমেই কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, আর 1609 নম্বর পেজে বড় করে একটা চার্ট আছে। তো এখন আনসার যদি আমি চার্ট হিসেবে ধরি তাহলে আনসার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। কারণ হচ্ছে সিরোসিস অফ লিভার, ফালমিনেন্ট লিভার ফেলিয়ার আর অ্যাকিউট লিভার ফেলিয়ার একই জিনিস দুটা। হেপাটাইটিস বি এন্ড সি এর জন্য ট্রান্সপ্লান্টেশন করা হয়, উইলসন্স ডিজিজের জন্য করা হবে।
তো সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে ইন্ডিকেশনের মধ্যে নেই, আর যেটা আছে সেটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে এটা অবশ্য উল্লেখ করা আছে। কিন্তু যেহেতু সিস্টিক ফাইব্রোসিস আমাদের অ্যাডাল্টের চার্টে নাই, তাই আমরা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসটাকেই মানে আমরা ম্যাক্সিমাম আনসার এটাই দাগিয়েছিলাম, তো এটাকেই আনসার ধরে নিতে হবে। তো এই ধরনের কোশ্চেন আসলে কিছু থাকবে, এটা নিয়ে টেনশনে কিছু নাই, যেগুলো আমরা পারবো ওগুলাতে আশা করি পাস হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের লাস্ট এসবিএ। আমি আপনাদের জন্য আসলে 5টা গুছিয়েছি, এবং বাকি কি কি টপিক থেকে আসছিল আমাদের ওগুলো আমি বলে দিচ্ছি, এবং সেই সাথে কোথা থেকে পড়বেন কিংবা কিভাবে পড়বেন ওটা আমি বলে দেবো। আচ্ছা, এটা এসেছে আসলে ব্রেস্ট লাম্প থেকে। বলতে গেলে শুধু ব্রেস্ট লাম্প না, ব্রেস্ট লাম্প এন্ড ইমেজিং দুটো চ্যাপ্টার মিলাই হচ্ছে এই কোশ্চেনটা। A 40 years old lady has a hard lump in her right breast, which is the most appropriate diagnostic imaging for her. আচ্ছা, এই 40 years old lady তার একটা হার্ড লাম্প আছে, তো আমরা এজটা দেখলাম আর হচ্ছে লাম্পটা হচ্ছে হার্ড, শুধুমাত্র এটুকু ইনফরমেশন দেয়া আছে। আর কোশ্চেনটা আপনারা খেয়াল করবেন, ওনারা চেয়েছেন হচ্ছে ডায়াগনস্টিক ইমেজিং। শুধু ইমেজিং বললে অনেক কিছু আসে, কিন্তু ওনারা চাচ্ছে যে আমরা একটা ডায়াগনস্টিক ইমেজিং যেটা দিয়ে ডায়াগনোসিস করা যাবে। আচ্ছা, অপশনের মধ্যে আছে ম্যামোগ্রাফি অফ ব্রেস্ট, এক্সিশনাল বায়োপসি, ইমেজ গাইডেড কোর বায়োপসি, এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এবং এফএনএবি এটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি। আচ্ছা, এটা আমি আশা করছি এটা আসলে আমরা সবাই পারবো, তারপরেও যদি কেউ আনসারটা দিতেন। ডেমোগ্রাফি। জি ভাইয়া, আর কেউ? ইমেজ গাইডেড কোর বায়োপসি। জি, আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এটার আনসার হচ্ছে ডেফিনেটিভ ইমেজ গাইডেড কোর বায়োপসি। এটা অ্যাকচুয়ালি বইয়ে উল্লেখ আছে, বেলি ল্যাবের 28 এডিশনে আপনারা 918 নম্বর পেজে দেখবেন নিডল বায়োপসি যে প্যারাটা আছে, তো ওখানে বলা আছে যে ডেফিনিটিভ যে বায়োপসিটা আমাদের হচ্ছে নিডল বায়োপসি, কিংবা আমরা টু কাট করি কিংবা কোর কাট বায়োপসি যেটাই বলেন না কেন, কিন্তু ওখানে লেখা আছে যে ইমেজ গাইডেড হচ্ছে আইডিয়াল। সেই ইমেজ গাইডেড আপনার আল্ট্রাসোনো গাইডেড হতে পারে, সিটি স্ক্যান গাইডেড হতে পারে, ইভেন ম্যামোগ্রাফি কিংবা এমআরআই গাইডেডও হতে পারে, কিন্তু গাইডেড বায়োপসি করতে হবে, যেটা হচ্ছে ডেফিনিটিভ ডায়াগনোসিস। আর এফএনএসি আমরা বলতাম আপু যদি হচ্ছে মানে উপরে কোশ্চেনে ডায়াগনস্টিক ইমেজিং বলে দিয়েছিল অ্যাকচুয়ালি, তো ইমেজিং বললে সেক্ষেত্রে আমাদের ইমেজ গাইডেড কোর বায়োপসিটাই আনসার হবে। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের আমার জুলাই 2023-এ হচ্ছে এসেছিল। আর আরো কিছু টপিক আপনারা শুনে রাখেন, এর মধ্যে হচ্ছে থাইরয়েড থেকে একটা কোশ্চেন ছিল, আর হচ্ছে আপনার যেটা আমি বললাম যে হচ্ছে গ্ল্যান্ড যে চ্যাপ্টারটা, প্যারাটিক গ্ল্যান্ড কিংবা আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন ছিল। আর অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া থেকে 4টার মতো কোশ্চেন ছিল। তো এই চ্যাপ্টারটা আসলে মানে আমি বাকিদের কথা জানি না, কিন্তু আমি পার্সোনালি যখন পড়তে বসতাম তো দেখা যেত চ্যাপ্টারটা আমি খুব বেশি গুরুত্ব দিতাম না, কারণ হার্নিয়া আমরা খুবই শর্ট কেস কিংবা প্র্যাকটিক্যালি অনেক দেখে থাকি, যে ইনগুইনাল হার্নিয়া, অ্যাম্বিলিক্যাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া। তো ওইভাবে যে একদম কানাকানি কিংবা ওইভাবে দাগিয়ে পড়া, তো সেক্ষেত্রে হচ্ছে অনেকেই এটা বাদ দিয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেটা বললাম যে মিড টার্মের ক্ষেত্রে যেটা এসবিএ টা আছে, এসবিএ টা আসলে আমরা এফসিএস পার্ট 1 এর সময় পেয়েছি। তো যেহেতু এখানে এসবিএ আছে এবং এখন যেহেতু আমাদের আর আলাদা করে অ্যানাটমি ফিজিওলজি এগুলো নাই, তো আমাদের এসবিএ আসার সোর্স হচ্ছে একমাত্র বেলিয়ান লাভ। তো এখন বেলিয়ান লাভের আসলে এই টপিক গুলা এবং যে সব চ্যাপ্টার থেকে আমাদেরকে হচ্ছে একদম ভিতর থেকে আসলে স্যাররা কোশ্চেন করেন, তো সেক্ষেত্রে হচ্ছে ভিতর থেকেই পড়তে হবে। তো যেহেতু অ্যাবডোমিনাল ওয়াল থেকে এবার হচ্ছে হার্নিয়া থেকে মোটামুটি 4টা কোশ্চেন এসেছে। হার্নিয়াল মেশ থেকে সম্ভবত একটা কোশ্চেন ছিল, এক্সাক্ট কোশ্চেন কিংবা স্টেমটা আমার মনে নাই, তবে মেশের মেকানিজম থেকে কোশ্চেন ছিল, এবং হচ্ছে ইনসিশনাল হার্নিয়া থেকেও সম্ভবত কোশ্চেন ছিল। আর হচ্ছে হেড নেক সার্জারি থেকে এক্সট্রাডুরাল হেমাটোমা থেকে কিছু কোশ্চেন ছিল। আর অবশ্যই প্রি অপারেটিভ কিংবা ডে কেস সার্জারি এগুলো থেকে তো আমি বললাম যে অ্যানেস্থেসিয়া থেকে তো একটা কোশ্চেন আপনারা দেখলেন। এছাড়া হচ্ছে ডায়াগনস্টিক ইমেজিং, বায়োপসি, এগুলা চ্যাপ্টার গুলো একটু ভালো মতো করতে হবে, মানে এগুলা থেকে হচ্ছে এসবিএ তে রিপিটেড কোশ্চেন আসে। আচ্ছা,
ক্ষেত্রে আসলে আমি এতক্ষণই আপনার যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে যে মাথা গরম করা যাবে না। কারণ হচ্ছে আমাদের এসবিএ জিনিসটা হচ্ছে কিছু এসবিএ থাকে যেগুলো হচ্ছে একদম কিছু না, মোটামুটি বেশি 10 থেকে 20টা এসবিএ এমন থাকে যে ওনারা হচ্ছে সবকিছু কম্পাইল করে স্যাররা আর কি নিজেরাই আছে স্টেম বানিয়ে দেন, অপশন বানিয়ে দেন, কিংবা অপশন হয়তো 3-4 চ্যাপ্টার থেকে একসাথে কিংবা একটা টপিক থেকে দেয়া হয়। তো ওগুলা হচ্ছে এক্স্যাক্টলি বইয়ের সাথে না মিললেও কিছুটা কনসেপচুয়াল। তো যেহেতু কনসেপচুয়াল তাহলে সেক্ষেত্রে ওগুলা আমরা যারা রেগুলার ওয়ার্ডে থাকি কিংবা হচ্ছে পেশেন্ট দেখি, সেক্ষেত্রে ওগুলা ওইখানে বসে একটু মনে হবে যে কঠিন কিংবা আনকমন লাগছে, কিংবা এরকম লাগলেও ওগুলা হচ্ছে যদি আপনারা মাথা ঠান্ডা করে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে যেগুলো সোজা কোশ্চেন থাকবে সেগুলাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর আসলে এসবিএ কোশ্চেনটা দেখে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি নিজেও প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে হচ্ছে এত বড় বড় স্টেম, তো এত বড় বড় অপশন। তো আমি যখন আস্তে আস্তে পড়ে দেখলাম তো তখন মনে হলো যে আসলে পড়ে বুঝলে যে অ্যান্সারটা এক্সক্লুড করা যাচ্ছে কিংবা পারা যাচ্ছে। আর যদি কোনো আর যেগুলা ইজি কোশ্চেন আছে অনেক সময় হচ্ছে ওগুলা এখানে অনেক সময় যেগুলো ইজি কোশ্চেন থাকে যদি আপনি নার্ভাস হয়ে যান কিংবা আপনি যদি টেনশনে পড়ে যান তাহলে সেক্ষেত্রে একদম ইজি কোশ্চেনও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমার ক্ষেত্রেও হয়েছিল যে আমি আসলে অনেক ইজি কোশ্চেনই ভুল করে দিয়ে আসছিলাম যেগুলো বইয়ে আছে কিংবা আমি পড়ে গিয়েছি। আর আরেকটা অ্যাডভাইস হচ্ছে সেটা আপনারা যারা এক্সাম দেওয়ার চিন্তা করছেন, যদি জানুয়ারিতে এক্সাম দিতে চাচ্ছেন এমন হয় তাহলে অবশ্যই আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করবেন। কারণ আসলে বেলি লাভ আমাদের টেক্সট বুক হলো এটা মানে একটা ভাস্ট একটা বই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এটাকে আয়ত্ত করতে চান তাহলে পরীক্ষার আগে শুধুমাত্র একবার পড়ে হবে না। আসলে এটা খুবই সত্যি কথা যে একবার আপনি পড়বেন তো একদম যদি একদম সুপার স্পিডি কিংবা হচ্ছে 4G 5G স্পিডে যদি কারো মাইন্ড না চলে তাহলে সেক্ষেত্রে একবার পড়ে আপনি হচ্ছে সবকিছু পরীক্ষার হলে রিপ্রোডিউস করতে পারবেন না। আহ তো যার কারণে হচ্ছে আমাদেরকে একবার তো প্রথমে পড়তে অবশ্যই হবে, আর সেই সাথে হচ্ছে আরো 2-3 বার রিভিশন দেয়া লাগবে। তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মিনিমাম 3 বার আপনাদের রিভিশন অবশ্যই দেয়া লাগবে। না হলে পরীক্ষার হলে বিশেষ করে এসবি এর ক্ষেত্রে আপনার রিপ্রোডিউস করা কিংবা সোজা কোশ্চেনের অ্যান্সার গুলো অনেক সময় মনে থাকে না। তো আর অপশন অবশ্যই কনফিউজিং হয়। আর এসবিআই যে জিনিসটা সেটা হলো আমাদের ট্রু ফলস এর মতো না। আমরা ট্রু ফলস অনেক সময় ছোটবেলা থেকে যেমন ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ থেকেই আমরা সবসময় ট্রু ফলস এ যে ঠিক আছে যদি না পারতেছি তাহলে সবগুলা ট্রু কিংবা সবগুলা ফলস দিয়ে আসলাম। তো এসবিআই এর ক্ষেত্রে যেটা সম্ভব না, এসবিআই এর ক্ষেত্রে আসলে আপনাকে এক্সাক্ট আনসারটা জানতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই বেলি লাভটা খুব ভালো মতো পড়তে হবে, এবং শুধু পড়তে হবে না, অ্যাকচুয়ালি রিভিশনও দিতে হবে। আর আচ্ছা, আমাদের চ্যাট বক্সে অনেক মেসেজ আছে। আমি হচ্ছে আমার সেশন শেষ হওয়ার আগে আমি অবশ্যই আপনাদের সবার অ্যান্সার দিয়ে দিব। এখন আমি সেশনটা কন্টিনিউ করি। সেশন শেষে তারপর আমি আপনাদের যা যা কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনও করতে পারবেন, আর হচ্ছে অবশ্যই চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি অবশ্যই answer করবো। আচ্ছা, আমরা তাহলে আগাই। আচ্ছা, এতক্ষণ কথা বললাম আমাদের যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার এসবিএ নিয়ে। তো এখন আমরা আসি হচ্ছে পেপার ওয়ানে হচ্ছে শুধুমাত্র এসবিএ থাকে। তো আর হচ্ছে পেপার টু তে যেটা বললাম সেটা হচ্ছে শর্ট আনসার কোশ্চেন থাকে। আচ্ছা সরি, আমি জিজ্ঞেস করতে বললাম ভাইয়া, ভাইয়া আপনার এসবিএ নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে কারো? আপু এসবি এসবিএ কয়টা নিয়ে থাকে? কি? জি ভাইয়া, কয়টা এসবি থাকে পেপার ওয়ানে? এসবিএ ভাইয়া 50টা থাকবে। এক একটা হচ্ছে 2 করে নাম্বার। তো আপনার হচ্ছে 100টা এসবিএ, মানে 100 নাম্বার টোটাল। আর এসবিএ থাকবে 50টা, আর সময় থাকবে আপনার 1.5 ঘন্টা। আর কেউ কিছু জানতে চান? আপু এসবি এর মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলবেন কাইন্ডলি? একটু জোরে বললে ভালো হয় ভাই। এসবিএ
এসবি এর মার্ক ডিস্ট্রিবিউশন কোন টপিক থেকে কত মার্ক আসবে? আচ্ছা, এটা আসলে এসবি এর আসলে কোনো নির্দিষ্ট মার্ক ডিস্ট্রিবিউশন নাই, কিংবা বিসিবিএস থেকেও দেয়া হয় নাই। এটা মোটামুটি সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। আর বিগত বছরগুলোর কোশ্চেন, যেহেতু এসবি কোশ্চেন পাওয়া যায় না, তবুও হচ্ছে যে NSS এর যে মেন্টর ভাইয়াপুরা থাকেন, ওনারা হচ্ছে কালেক্ট, যতটুকু কালেক্ট করা যায় ওনারা আমাদের ক্লাসে দেখান। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে যতটুকু আহ, আমাদের সময় কিংবা হচ্ছে পরীক্ষা দিয়ে এতদিনকার প্যাটার্ন দেখে যতটুকু বুঝতে পেরেছি, এসবি এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের যে ক্লিনিক্যাল জিনিস বাদে, মানে অ্যাবডোমেন কিংবা হচ্ছে থাইরয়েড, এগুলা বাদে যে চ্যাপ্টার গুলা, ওগুলা মানে বেসিক সার্জিক্যাল, বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, তারপর এবার যে আসলে এবার অ্যানেস্থেসিয়া থেকে কোশ্চেন আসছে, প্রি অপারেটিভ কেস, পোস্ট অপারেটিভ, তারপর হচ্ছে পেশেন্টের নিউট্রিশন, প্যারেন্টাল নিউট্রিশন। তো এই চ্যাপ্টার গুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এখান থেকে আপনারা এসবি অবশ্যই পাবেন। আমি বলছি না যে অন্যগুলা থেকে পাবেন না, কিন্তু হচ্ছে যেটা ব্যাপার হচ্ছে যে অ্যাবডোমেন, স্টোমাক কিংবা আইবিএস কিংবা এই জাতীয় জিনিসগুলা, কিংবা কার্সিনোমা রেকটাম, কিংবা হচ্ছে কোলন কার্সিনোমা, এগুলা থেকে যে কোশ্চেন আসবে না ব্যাপারটা এমন না। কিন্তু হচ্ছে প্রথম দিকে যে চ্যাপ্টার গুলা, বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, আর হচ্ছে অবশ্যই পোস্ট অপারেটিভ কেয়ার, প্রি অপারেটিভ কেয়ার, তো ডে কেস সার্জারি, তো এগুলা আসলে একটু বেশি ইম্পর্টেন্ট। আর ট্রান্সপ্লান্টেশন, তো এই চ্যাপ্টার গুলো আসলে একটু ভালো মতো দেখতে হবে। ইভেন হেড নেক থেকেও কোশ্চেন আসছে। আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে এসিকিউ। আচ্ছা, এসিকিউ নাম্বার হচ্ছে 100। তো এসিকিউ সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এসিকিউ তে আপনাদের অনেক লিখতে হবে। এসবিএ যেটা কথা হচ্ছে, এসবিএ আপনি শেষ করে বসে থাকবেন, কিংবা হচ্ছে যেগুলো পারতেছেন না ওগুলো চিন্তা করবেন, এবং এসবিএ অবশ্যই আপনার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু এসসিকিউ ব্যাপার হচ্ছে, এসসিকিউ তে সবচেয়ে মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এসিকিউ তে। আর এসিকিউর যেটা পার্ট হচ্ছে, এসিকিউ ইম্পর্টেন্ট, একই সাথে ইম্পর্টেন্ট, একই সাথে হচ্ছে ইজিও। আর ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এসবিএ, যেটা আমি বললাম যে হচ্ছে পুরো বই থেকে কোশ্চেন আসবে, এবং অ্যান্সার যদি ঠিক না হয় তাহলে তো একটা অ্যান্সার ভুল হলে ভুল। সেক্ষেত্রে যদি এসবিএ কোনো কারণে আপনার খারাপ হয়ে থাকে, তো এসবিএ হচ্ছে পেপার 1। যদি আপনি পরীক্ষা দিয়ে মনে করেন প্রথম দিন হচ্ছে এসবিএ পরীক্ষাটা ভালো হলো না, তো এসিকিউ হচ্ছে খুব ভালো একটা চান্স যে আপনাদের হচ্ছে এটা কভার আপ করার, নাম্বারটা তোলার জন্য এসিকিউ খুবই 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 ইম্পর্টেন্ট এসবিএ টাকে কভার আপ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এসসিকিউ তে নাম্বার তোলা এখনকার জন্য খুবই সহজ। এসসিকিউ জিনিসটা সহজ। প্রিভিয়াসলি হচ্ছে আমাদের রিটেন যে সিস্টেম ছিল, আমরা পরীক্ষা দিয়ে আসছি যেরকম, সেরকম হচ্ছে আসলে আগে পার্ট 2 সিস্টেম ছিল, যে লেন্দি কোশ্চেন থাকতো, ব্রড কোশ্চেন থাকতো, সেগুলোতে আপনাকে একদম ইনভেস্টিগেশন, একদম হিস্ট্রি থেকে শুরু করতে হতো, ক্লিনিক্যাল ইভালুয়েশন, ইনভেস্টিগেশন, সেক্ষেত্রে সবকিছু ম্যানেজমেন্ট লিখতে হতো। তো অনেক লেন্দি প্রসিডিওর ছিল, এবং নাম্বারটাও সে অনুযায়ী ওইভাবে যে পয়েন্ট টু দি পয়েন্ট অ্যান্সার করা, কিংবা সেক্ষেত্রে ছাকা নাম্বার পাওয়া, সেই সিস্টেমটা হচ্ছে আগে ছিল না। কিন্তু শর্ট অ্যান্সার কোশ্চেন যে সিস্টেম, এটা একদিক দিয়ে একটা ব্লেসিংস, কারণ হচ্ছে আমাদেরকে একদম টু দি পয়েন্ট করতে হবে, এবং সেক্ষেত্রে আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন, সঠিক ডায়াগনোসিস করতে পারেন, তাহলে ইভেন দেখা যেতে পারে যে 5-5ই পেয়ে গেছেন। আর একই সাথে একটু ডেঞ্জারাস, কারণ যদি কোনো কারণে ডায়াগনোসিস ভুল হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাকি অ্যান্সার গুলো ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা বললাম আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে টোটাল 20টা কোশ্চেন থাকবে। তো 20টা কোশ্চেন আপনার 4টা গ্রুপে থাকবে, গ্রুপ এ, বি, সি আর ডি। আচ্ছা, এখানে কিছু আমি রেড ফ্ল্যাগ সাইন বলেছি এগুলাকে, যে এগুলা আসলে কোনোভাবেই এসসিকিউতে করা যাবে না। তো প্রথমটা হচ্ছে, ডোন্ট ফরগেট টু ইউজ সেপারেট অ্যান্সার স্ক্রিপ্ট ফর ইচ গ্রুপ। আপনাদেরকে প্রথমে যাওয়ার পরে আপনি যখন টেবিলে বসবেন, তখন হচ্ছে স্যার ম্যাডামরা, আচ্ছা ইন্টারনেট কানেকশন একটু, আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আপু। আচ্ছা, তো যেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে আপনারা যখন এখানে এন্টার করবেন, তো আপনাদেরকে হচ্ছে 4টা খাতা পাবেন আপনারা। বিসিপিএস অবশ্য এগুলো ব্যাপারে খুবই সিস্টেমেটিক এবং খুবই সুন্দর খাতা। আপনারা দেখবেন যে কভারে 4টা খাতার জন্য 4 রঙের কভার থাকবে, গোলাপি, নীল, সবুজ, হলুদ।
তো এখন 4টা খাতার মধ্যে এনাফ পরিমাণ কাগজ থাকবে, তো যে হচ্ছে কখনোই কারো যাতে হচ্ছে লুজ শিট না লাগে, তো ভালো মতো কাগজ দেওয়া থাকবে। তো ওখানে 4টা খাতায় আপনাকে 4বার করে আপনার রোল এবং যা যা ইনফরমেশন আছে ওগুলো ফিল আপ করা লাগবে। মেনলি নাম আর রোল লেখা লাগে, আর সাবজেক্টটা দাগানো লাগে। তো যেটা হচ্ছে যে 4টা স্ক্রিপ্টে আপনাকে 4টা গ্রুপের আনসার দিতে হবে। গ্রুপ এর জন্য একটা স্ক্রিপ্ট, গ্রুপ বি এর জন্য একটা, সি এর জন্য একটা, ডি এর জন্য একটা। আচ্ছা, এটা করার কারণ হচ্ছে যে স্ক্রিপ্ট গুলো আছে ওগুলা অ্যাকচুয়ালি একই এক্সামিনারের কাছে থাকে না, এগুলা হচ্ছে ভাগ করে। যেমন হচ্ছে 10 জনের গ্রুপ এর খাতা কারো একজনের কাছে, কোনো এক স্যারের কাছে, কিংবা 10 জনের গ্রুপ বি এর খাতা কোনো এক স্যারের কাছে। তো সে কারণে আপনি যদি কখনো ভুল করে গ্রুপ এর কোশ্চেনের সাথে মিলায় বি এর কোশ্চেন লিখে ফেলেন, কিংবা বি এর সাথে সি এর কোশ্চেন মিলায় ওই স্ক্রিপ্টে লিখে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি বুঝতেই পারতেছেন যে আপনার কোশ্চেন একটা 0 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আনসার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্রুপ এর 5টা কোশ্চেন গ্রুপ এর খাতায়, গ্রুপ বি এর 5টা কোশ্চেন গ্রুপ বি এর খাতায়, এবং সি আর ডি এর ক্ষেত্রেও একই কাজ। আচ্ছা, নেভার মিস টু রাইট রোল নাম্বার অন ইচ স্ক্রিপ্ট। অবশ্যই রোল নাম্বার সবগুলো স্ক্রিপ্টে লিখতে হবে ঠিক মতো। যদিও বিসিপিএস এর যে স্যার ম্যাডামরা থাকেন ওনারা এক্ষেত্রে যথেষ্ট সহনশীল, আমাদেরকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সবকিছু মিলিয়ে তারপরে কারো যদি লেখা নাও থাকে ওনারা স্ক্রিপ্ট ফেরত দেন। তারপরে আমাদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা, 3 নাম্বারই হচ্ছে আপনার এই পরীক্ষার গেম চেঞ্জার, সেটা হচ্ছে ম্যানেজ ইউর টাইম অ্যাকর্ডিংলি। আপনাদেরকে অবশ্যই এখন যার যার লেখার স্পিড যেমনই হয়ে থাকুক না কেন, আপনি অবশ্যই আপনার 3 ঘন্টাকে মিনিটে ভাগ করে সেখান থেকে অবশ্যই গ্রুপ এ বি সি ডি এর জন্য 4 ভাগে টাইম ভাগ করে নেবেন, এবং অবশ্যই টাইমের মধ্যে চেষ্টা করবেন। আমি জানি সবসময় এটা হয় না, কারণ হচ্ছে কোনো কোশ্চেন স্টেম হয়তো 4টা থাকে, কোনোটা 3টা থাকে, কোনোটার অ্যান্সার লেন্দি হয়, কোনোটার অ্যান্সার ছোট হয়, কিন্তু তারপরে আপনাদেরকে টাইম ভাগ করে রাখতে হবে যাতে আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারেন যাতে শেষ করা যায়। যেহেতু আমি বললাম যে স্ক্রিপ্ট গুলা ভিন্ন ভিন্ন টিচারের কাছে যাবে, তো সেক্ষেত্রে আপনার সবগুলাতেই মোটামুটি সব অ্যান্সার করা থাকলে সেক্ষেত্রে আপনি ভালো নাম্বার তোলার সম্ভাবনা থাকবে। যদি কোনো কারণে মিস হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পাস হওয়ার চান্সটা কমে যাবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ডোন্ট মেক ইউর আনসার্স টু লেন্দি। আচ্ছা, এটা বলার অর্থ হচ্ছে আমাদের যেহেতু এখানে শর্ট অ্যান্সার কোশ্চেনে টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়া যাচ্ছে এবং টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য নাম্বার পাওয়া যাচ্ছে, কাজে সেক্ষেত্রে যদি এমন কোনো কোশ্চেন হয় যে আপনার কাছে মনে হয় যে না এটা তো আমি ভালো পারি, আমি আনসার দিই, মানে আমি একটু বেশি লিখে দেই, তো সেই ক্ষেত্রে আসলে আপনার কোনো বেনিফিট হবে না, উল্টা আরো আপনার টাইম অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে। কাজে সেক্ষেত্রে যতটুকু আনসার চাওয়া হচ্ছে, এখন যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার টু দি পয়েন্ট আনসার 1 নাম্বার কিংবা 1.5 নাম্বারের জন্য কম হয়ে যাবে এবং আরো কিছু লেখা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লিখবেন, সেটা মার্কস দেখে। কিন্তু অযাচিত ভাবে কিংবা হচ্ছে আমি পারি কিংবা এই জন্য আর কি প্রথমে লেন্দি করা যাবে না, কারণ এটা আসলে সবারই এক্সপিরিয়েন্স। কারণ পরীক্ষার শুরুর দিকে কোশ্চেন আমরা আসলে ভালো মতোই লিখি, কিন্তু গ্রুপ সি আর ডি তে গিয়ে আসলে আমাদের সবারই তাড়াহুড়া লেগে যায় এবং শেষ করতে খুবই সমস্যা হয়। কাজে সেক্ষেত্রে টাইমের দিকে অবশ্যই নজর রাখতে হবে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে এসিকিউ কোশ্চেনটা আপনারা হচ্ছে সহজেই পাবেন, কারণ এসিকিউ কোশ্চেন তো বিসিপিএস এমনিতেও পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেয়, আর বিসিপিএস এর লাইব্রেরিতে থাকে কিংবা হচ্ছে বিভিন্ন গ্রুপে আপলোড হয়ে যায় থাকে। তো কোশ্চেন অবশ্যই আমি আশা করতেছি আপনারা অনেকে দেখেছেন। তো কোশ্চেন আমি লাস্টে দেখাবো। আমি হচ্ছে আপনাদেরকে 2টা স্যাম্পল কোশ্চেন দেখাবো, মানে আমি যে কিভাবে আনসার করেছি এমনকি কিভাবে আনসার করতে হবে সেগুলো। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সার্জারি কোশ্চেন আপনাদেরকে এভাবে দেওয়া হবে। আমি জানি না আপনারা আগে কেউ অ্যাপিয়ার করেছেন কিনা, তো আমি তো প্রথমবার অ্যাপিয়ার করলাম, তো আমার কাছে জিনিসটা খুবই সুইট লেগেছে, খুবই ভালো লেগেছে যে কোশ্চেন ওরা এভাবে খামে দেয়। তো এটা হচ্ছে আপনাদেরকে পরীক্ষা শুরুর 5 মিনিট কিংবা 3 মিনিট আগে আপনাদেরকে একটা খাম দেওয়া হবে যার মধ্যে কোশ্চেন থাকবে। তো বেল দেওয়ার পরে আপনারা খুলে কোশ্চেন দেখে লেখা শুরু করবেন। আচ্ছা, আমি এর মধ্যে থেকে আসলে 2টা কোশ্চেন সিলেক্ট করেছি, আর বাকিগুলো আমি আসলে আলোচনা করে দিব। তো আমাদের এই কোশ্চেনটা এসেছিল গ্রুপ এ তে। A 70-year-old lady collapsed in the ward 4 days after total hip replacement for a fractured neck of femur. She is tachypneic, tachycardic, and hypotensive. The trachea is in central position. Heart sounds are normal. She has an otherwise unremarkable cardiac history.
আচ্ছা, এখানে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখানে একজন ওল্ড লেডি, সেক্ষেত্রে এজটা দেওয়া আছে। তার পোস্ট অপারেটিভ হচ্ছে 4th ডে সে 4 দিন পরে সে হচ্ছে কোলাপস করলো। আর সার্জারি টার্ম দেওয়া আছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট তাকে করা হয়েছে ফ্র্যাকচার নেক অফ ফিমারের জন্য। আচ্ছা, তার কোলাপস করার পরে এখন কিছু সাইন আছে, ট্যাকিপনিক, ট্যাকিকার্ডিয়া আছে, হাইপোটেনশন আছে। তার হচ্ছে ট্রাকিয়া ইন সেন্ট্রাল পজিশন, মানে হচ্ছে তার ট্রাকিয়ায় কোনো কম্প্রেশন নাই কিংবা হচ্ছে কোনো ধরনের কোনো প্রেশার সিমটম নাই। হার্ট সাউন্ড নর্মাল আছে, মানে হার্টে কোনো সমস্যা নাই। আর বলাও আছে যে তার আদারওয়াইজ কোনো কার্ডিয়াক হিস্ট্রি নাই। আচ্ছা, সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দা লাইকলি ডায়াগনোসিস। তো আপনারা কেউ যদি বলতেন আনসারটা। Fat embolism in the lungs. জি, আবার একটু। Fat embolism. আচ্ছা, ঠিক আছে, এটার আনসার হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, আপনারা কিভাবে লিখবেন? তো প্রথমে হচ্ছে অবশ্যই লাইকলি ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম। তো ডিউ টু ডিসলস থ্রোম্বাস ফ্রম ডিপ ভেন। আমরা জানি লোয়ার লিম্ব সার্জারির ক্ষেত্রে ডিপ ভেনাস থ্রোম্বোসিস হচ্ছে মোস্ট কমন। তো ডিপ ভেন থ্রোম্বোসিস থেকে হচ্ছে থ্রোম্বাস রিলিজ হয়, পালমোনারি এম্বোলিজমের রিস্ক হচ্ছে সবচেয়ে বেশি। আর এখানে অবশ্যই এটা 1 নম্বরের কোশ্চেন, এটার টু দি পয়েন্ট আনসার অবশ্যই পালমোনারি এম্বোলিজম। কিন্তু যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন, অনেক আপনারা অনেক কোশ্চেন দেখবেন 0.5ও আছে। তো যেহেতু 1 নম্বরের কোশ্চেন, সেহেতু আপনারা একটু কেন ডায়াগনোসিসটা দিয়েছেন ওটা 2-3টা সাপোর্টিং পয়েন্ট লিখে দিতে পারেন। যে থ্রোম্বাস ফ্রম ডিপ ভেন as patient has a major lower limb surgery, old age, signs of pulmonary embolism. আপনাদের বই হচ্ছে মেজর কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে, কিছু পেশেন্ট ফ্যাক্টর আছে, কিছু ডিজিজ ফ্যাক্টর আছে। তো সেক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে এই ফ্যাক্টর গুলো আসলে যে লোয়ার লিম্ব সার্জারি, ওল্ড এজ আর পালমোনারি এম্বোলিজমের যে কিছু সাইন আছে, আবার ওয়েলস ক্রাইটেরিয়া আছে, তো ওর মধ্যে হচ্ছে এগুলো পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা 3টা পয়েন্ট উল্লেখ করতে পারেন, এর মধ্যে হচ্ছে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা ছিল হচ্ছে আপনারা কি কি ইনভেস্টিগেশন করবেন, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস। আচ্ছা, এখানে কোশ্চেনের অ্যান্সার হলো টু দি পয়েন্ট। যেহেতু ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম, তো পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কিংবা ডিভিটির ক্ষেত্রে আমাদের বেলিয়ান ল্যাবে 3টা ইনভেস্টিগেশনের কথাই উল্লেখ আছে। তো যেহেতু আমরা পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস লিখেছি, তো সেক্ষেত্রে পালমোনারি এম্বোলিজমের ডেফিনিটিভ ডায়াগনোসিস যেটা, ওটা আমরা শুরুতে বলবো হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি পালমোনারি, মানে সিটি পালমোনারি এম্বোলিজম। এটা এম্বোলিজমের ক্ষেত্রে ডেফিনিটিভ ডায়াগনোসিস। আর এছাড়া আপনি লিখবেন যে লুক ফর এভিডেন্স অফ থ্রোম্বোসিস, আমরা ভেনাস ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড আর এমআর ভেনোগ্রাফি করব। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা তো কমনলি হচ্ছে যেটা ওয়ার্ডে কিংবা মোস্ট পেশেন্টদের ক্ষেত্রে ডিভিটি পেশেন্ট কিংবা এই ধরনের পেশেন্ট আসলে তো আমরা অবশ্যই ভেনাস ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করি। আর কিন্তু পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে ডেফিনিটিভ ডায়াগনোসিস হচ্ছে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা ছিল হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে পালমোনারি এম্বোলিজমে যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে 2 ধরনের ম্যানেজমেন্ট আছে। একটা হচ্ছে নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর আরেকটা হবে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো নন সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা আসলে বইয়ে 1 লাইনে আছে, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি অ্যান্ড অবজারভেশন। কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি কোশ্চেনের মার্কস পাশে লিখে দিয়েছি যে হাউ উইল ইউ ম্যানেজ আ পেশেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 1.5 দেওয়া আছে। তো যেহেতু 1.5 আছে, তো সেক্ষেত্রে আপনি একটু লিখে দিতে পারেন যে হচ্ছে আমরা ফার্স্টে যেহেতু পেশেন্ট ট্যাকিকার্ডিয়া আছে, তা সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট রিসাসিটেশন এন্ড স্টেবিলাইজেশন অফ ভাইটাল প্যারামিটারস ফলোড বাই। এটা আপনি যে কোনো ধরনের এমার্জেন্সি যে পেশেন্ট গুলা থাকবে, যাদের হচ্ছে কোনো এমার্জেন্সি সিচুয়েশন কিংবা শকের ফিচার থাকবে, কাজে এটা একটা টেকনিক আর কি, যে আপনি সব পেশেন্টের ক্ষেত্রেই আগে বলে নেবেন যে যাদের রিসাসিটেশন প্রয়োজন, তো আমরা আগে ইমিডিয়েট রিসাসিটেশন করব, করে তারপর হচ্ছে ডেফিনিটিভ যে ডায়াগনোসিস আছে, ওটা ডেফিনিটিভ যে ট্রিটমেন্ট আছে ওটাতে যাব। আচ্ছা, পালমোনারি এম্বোলিজমের যে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তার মধ্যে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি আর সেটা দেওয়ার পর অবজারভেশন। আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপির মধ্যে বইয়ে কিছু নাম আছে, আরো অনেক, মানে এই কোশ্চেনে আসলে অনেক কিছুই লেখা যায়, কারণ অনেক আনসারটা অনেক বড়। যেহেতু আমাদের একে তো টাইম নাই, আর হচ্ছে আমাদের মার্কসও অত বেশি না, তাহলে সেক্ষেত্রে আমরা যতটুকু পারি শর্টে লিখবো যে অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি অ্যান্ড অবজারভেশন। আপনারা সেক্ষেত্রে বলতে পারেন কি কি অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি আছে। সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন আছে,
আইভি আনফ্র্যাকশনেটেড হেপারিন দেওয়া যায় যাদের ক্ষেত্রে রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ফন্ডাপেরিনাক্স, বিভালিরুডিন। আর রিডিউস দ্য ফার্দার রিস্ক ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ফর 3 মান্থস। তো সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি এন্ড অবজারভেশন সাথে হচ্ছে কিছু অ্যান্টিকোয়াগুলেন্টের নাম আমরা উল্লেখ করে দিব। আচ্ছা, এরপর আসে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে থ্রোম্বোলাইসিস, একটা হচ্ছে রেডিওলজিক্যালি গাইডেড ক্যাথেটার এম্বোলেক্টমি। আচ্ছা, এখানে একটা কথা আছে যে বইয়ে লেখা আছে যদি পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকে তারপরে হচ্ছে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট দিব। তো এখানে যেহেতু আপনি পেশেন্ট অনুযায়ী আপনাকে অ্যান্সার দিতে হবে, তো আপনি আপনাদের সিনারিওতে ট্যাকিপনিক, পেশেন্ট ট্যাকিপনিক কথাটা বলা আছে, তাহলে কাজেই সেক্ষেত্রে আমরা যখন অ্যান্সার লিখবো তখন ওটার মানে আলাদা করে আপনি যদি জেনেও থাকেন তো উল্লেখ করার দরকার নাই যে পেশেন্ট যদি হচ্ছে ফিচার থাকে কিংবা ব্রেথলেসনেস থাকে তখন আমরা দিব। এখানে যেহেতু বলেই দেওয়া আছে যে পেশেন্ট ট্যাকিপনিক, কাজেই সেক্ষেত্রে আমরা দুটো অ্যান্সার দিয়ে মানে ডেফিনেটিভ অ্যান্সার লিখে দিতে পারি যে হচ্ছে পেশেন্ট থ্রোম্বোলাইসিস আর রেডিওলজিক্যালি গাইডেড ক্যাথেটার এম্বোলিজম করব। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আসলে একটু বলতে চাই যে এই চ্যাপ্টারটা আপনাদেরকে আসলে ভালো মতো পড়তে হবে, কারণ হচ্ছে বিসিপিএস আসলে এখন এসিকিউ কিংবা এসবি এর ক্ষেত্রে আমরা সার্জারি দেখে যে আমাদের আমরা জেনারেল সার্জারি দেখে আমাদেরকে শুধুমাত্র আগের মতো কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা কোলন মানে এগুলা থেকেই কোশ্চেন দিবে, কিংবা ইরিটেবল বাউল সিনড্রোম কিংবা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এগুলা থেকে যে কোশ্চেন দিবে সেখান থেকে আসলে অনেক সরে এসেছে। এখন বেলি ল্যাবের প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিক, অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, এগুলা থেকে ভাস্কুলার সার্জারি, তো সবকিছু থেকে কোশ্চেন আসছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমি ভয় পাওয়া দেওয়ার জন্য না, যেহেতু এখন কোশ্চেন প্যাটার্ন এরকম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে মেন কাজই হচ্ছে বেলি ল্যাবটা খুবই ভালো মতো পড়া, যে এইগুলা আনসার করার জন্য আসলে বেলি ল্যাবের ভিতর থেকে পড়তে হবে। আচ্ছা, এখানে হচ্ছে নন সার্জিক্যাল সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপস অফ প্রিভেনশন। আচ্ছা, এটাও আমি আপনাদেরকে অ্যাডভাইস করতে চাই যে আসলে ডিভিটির স্টেপস কিংবা পালমোনারি এম্বোলিজম, ডিভিটি কিংবা পালমোনারি এম্বোলিজমের স্টেপস অফ ম্যানেজমেন্ট খুবই স্টেপস, ডিভিটি কিংবা পালমোনারি এম্বোলিজমের স্টেপস অফ ম্যানেজমেন্ট হচ্ছে লেখার মতো অনেক কিছু আছে, মানে আমরা যদি চাই তাহলে অনেক কিছু লিখতে পারি, কিন্তু মানে আবেগের বশবর্তী হয়ে প্রথম কোশ্চেন পেয়ে অনেক কিছু লেখা যাবে না, কারণ হচ্ছে আপনি অবশ্যই আপনাকে ধরা খেতে হবে। কাজেই আচ্ছা, কাজেই হচ্ছে যতটুকু শর্টে আপনি অ্যান্সারটা স্যারদের কাছে প্রেজেন্টেবল করতে পারেন, যে অ্যান্সারটাও হলো এবং হচ্ছে আপনাকে লেন্দি করে লিখতে হলো না, সেভাবে আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে স্টেপস অফ প্রিভেনশন হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: মেকানিক্যাল, ফার্মাকোলজিক্যাল, একটা হচ্ছে পোস্ট অপারেটিভ। যেহেতু পেশেন্ট এখানে অপারেশনের পেশেন্ট, তো সেক্ষেত্রে আমরা পোস্ট অপারেটিভ কি কি মেজার নিব সেগুলো হচ্ছে দেখতে হবে। আচ্ছা, মেকানিক্যালের মধ্যে হচ্ছে আমরা রেগুলার যেগুলো আসলে আমরা জানি, গ্রাজুয়েটেড ইলাস্টিক কম্প্রেশন স্টকিং, এক্সটার্নাল নিউম্যাটিক কম্প্রেশন, ইলেকট্রনিক নার্ভ স্টিমুলেটরস, এগুলো সবগুলাই আপনারা বেলি ল্যাবে উল্লেখ আছে, এগুলো পাবেন। আচ্ছা, ফার্মাকোলজিক্যালের ক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারতেছেন, ফার্মাকোলজিক্যালের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি, হচ্ছে প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি, এটুকু লিখলেই চলবে। তারপরে যদি মনে হয় যে আপনারা যদি সময় পান না, যেহেতু 1.5 নাম্বার, এই কোশ্চেনটার নাম্বার 1.5, সেক্ষেত্রে আমরা লিখে দেবো যে লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা লো ডোজ আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করা হয়। আচ্ছা, আর এটা হচ্ছে পোস্ট অপারেটিভ। যেহেতু পেশেন্ট অপারেশনের পেশেন্ট এখানে সিনারিওতে উল্লেখ আছে, তো অবশ্যই আপনাদেরকে এটা উল্লেখ করতে হবে যে পোস্ট অপারেটিভ আমি কি কি মেজার নিব। পোস্ট অপারেটিভ মেজার নেবেন হচ্ছে আর্লি মোবিলাইজেশন এন্ড মুভমেন্ট অফ লেগ, অ্যাডিকুয়েট হাইড্রেশন, কন্টিনিউ হেপারিন ফর 5 days। আচ্ছা, আমার কোশ্চেন ছিল 20টা, তো আমি এই কোশ্চেন সিলেক্ট করার কারণ হচ্ছে এটাই হচ্ছে লেন্দি কোশ্চেন গুলোর একটা ছিল এটা। তো লেন্দি কোশ্চেন সাথে হচ্ছে মোটামুটি লেখাও যায়, অনেক কিছু লেখা যায় এরকম একটা কোশ্চেন। তো এটাই আসলে আমি আপনাদেরকে প্রেজেন্টেবল করতে চাইলাম, যে হচ্ছে লেখা অবশ্যই অনেক কিছু যাবে, কিন্তু আমাদের সময় হিসাব করে এবং মার্কিং হিসাব করে লিখতে হবে, লেখা গেলেও সবকিছু লেখা যাবে না। আচ্ছা, পরের কোশ্চেনটা আমি সিলেক্ট করেছি এমন একটি কোশ্চেন যেটার মার্ক বেশি, কোশ্চেন 3টা, কিন্তু এটার আনসার বেশি লেখা যায় না,
কিন্তু অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিতে হবে, না হলে ধরা খেতে হবে। আচ্ছা, কোশ্চেনটা আপনারা দেখেন, a 20-year-old male diagnosed clinically as perforated appendicitis. On laparotomy, abdomen was found soiled with gut containing fluids and appendix was not perforated. বলা আছে যে 20-year-old male, তাকে আমরা ডায়াগনোসিস করছি পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু আমরা যখন তাকে ওপেন করলাম তখন দেখা গেল যে অ্যাপেন্ডিক্স একদম ঠিকঠাক জায়গা মতো আছে, কিন্তু সমস্যা হচ্ছে গাট কন্টেনিং ফ্লুইড আছে। আচ্ছা, এখানে যেটা সমস্যা হচ্ছে, এই কোশ্চেনে হচ্ছে পেশেন্টের অন্য কোনো সিমটম কিংবা আর কিছু বলে দেওয়া হয়নি, কোনো ইনভেস্টিগেশনের কথা বলা হয়নি, এবং গাট কন্টেনিং ফ্লুইড অ্যাকচুয়ালি আমাদের গাটে কন্টেনিং ফ্লুইড যে কোনো কিছু হতে পারে, যদি ডিউডেনাম হয় তাহলে লিকুইড ফ্লুইড হতে পারে, তারপর হচ্ছে ফিকাল ম্যাটার, যদি লার্জ গাট হয় ফিকাল ম্যাটার হতে পারে, ডিউডেনাম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিছু বাইলও আসতে পারে। তো এখানে শুধু বলা আছে গাট কন্টেনিং ফ্লুইড। আচ্ছা, সেক্ষেত্রে প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট উইল ইউ লুক ফর নাও। আচ্ছা, এটা একজন একটু আনসার করেন প্লিজ। Meckel's diverticulum. প্রথম কোশ্চেনটা Meckel's জি? diverticulum. আচ্ছা ভাইয়া, খুব ভালো আনসার দিয়েছেন। মিকেল ডায়াবেটিকুলাম আসলে হচ্ছে এটার ডিডি হতে পারে পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আপনি ওপেন করার পর কি দেখবেন, যে এটা গাট কন্টেনিং ফ্লুইড, মানে গাট কন্টেনিং ফ্লুইড আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি মিকেলস ডায়াবেটিকুলাম থেকে পারফোরেশন হলে যে শুধু ফ্লুইড আসবে তা না, আপনার সবকিছু পারফোরেশনের ক্ষেত্রে ফ্লুইড আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার আনসারটা হবে যে আই উইল লুক ফর দ্য সাইট অফ পারফোরেশন বাই থরলি চেকিং দ্য হোল লেন্থ অফ স্মল গাট এন্ড লার্জ গাট। As the patient is a young male, there may be typhoid ulcer, duodenal ulcer perforation, can be tubercular ulcer perforation. আর ভাইয়া যেটা বললেন ওটাও অ্যাড করা যায়, যে মিকেলস ডায়াবেটিকুলাম পারফোরেশন। তো সেক্ষেত্রে আই উইল লুক ফর অল সাইডস টু ফাইন্ড দ্য পারফোরেশন এন্ড ট্রিট অ্যাকর্ডিংলি। আচ্ছা, এই কোশ্চেনটার ক্ষেত্রে কিছুটা কনফিউশন আমারও ছিল। তো পরীক্ষার পরে আমি আমার সার্জারির যে ফেলো স্যাররা আছেন, তো তাদের সাথে কিছু আলোচনা করলাম। তো তারা আমাকে বললেন যে তোমরা যেটা করো ল্যাপারোটমির সময়, আমরা ওটাই জানতে চাইছি, যে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি ডায়াগনোসিস করছো অ্যাপেন্ডিক্স পারফোরেশন, যদি অ্যাপেন্ডিক্স পারফোরেশন না পাও তাহলে তুমি কি করবা। তাহলে আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা সবাই আসলে ল্যাপারোটমিতে তো সবাই ল্যাপারোটমি করেছি কিংবা অ্যাসিস্ট করেছি। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমরা দেখা শুরু করি সিকাম থেকে, দেখা শুরু করি আমরা আইসি জাংশন থেকে, আইলোসিকাল থেকে ডিজে জাংশন দেখা শুরু করি। তো স্যাররা আসলে ওই জিনিসটাই জানতে চাইছেন, যে আমরা হোল লেন্থ কিংবা আমরা পারফোরেশন পেলে যে অনেক সময় আমরা আঙ্গুল দিয়ে হলো মাপি যে কত সেন্টিমিটার থেকে দূরে আইসি থেকে কত সেন্টিমিটার দূরে পারফোরেশন। তো স্যাররা মানে অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে আমরা সাইট অফ পারফোরেশনটা জানতে চাই। তো সাইট অফ পারফোরেশন শুধু আবার লেখা যাবে না, যে অবশ্যই আপনি যদি কোনো ডায়াগনোসিস লিখতে চান, আপনার যদি মনে হয় এখানে ডিফারেন্সিয়াল কিছু মিলবে, এটা উল্লেখ করা যাবে। কিন্তু হচ্ছে যদি আপনি যখন একটা অ্যান্সার ডেফিনিটিভ দিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার আসলে পরিধিটা ছোট হয়ে গেল, কিংবা যদি ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। তো যে কারণে হচ্ছে একটা ইয়াং মেল, তার ক্ষেত্রে আমাদের দেশের পার্সপেক্টিভে তার টিউবারকুলার আলসার, টাইফয়েড আলসার, যে কোনো কিছু হতে পারে, মিকেলস ডায়াবেটিকুলামও হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি লিখতে চান তাহলে অবশ্যই সবগুলো উল্লেখ করবেন, আর হচ্ছে আমাদের সাইট অফ পারফোরেশন হচ্ছে এখানে খুঁজতে হবে। আচ্ছা, এটার হচ্ছে সেকেন্ড যেটা কোশ্চেনটা ছিল, আসলে আমি আনসারটা দেখিয়ে ফেলেছি। ওটা হচ্ছে প্রি অপারেটিভলি হোয়াট ইনভেস্টিগেশন ওয়াজ মিসড দ্যাট কুড হ্যাভ এইডেড ইন আ স্পেসিফিক ডায়াগনোসিস। আচ্ছা, এটা আসলে ওয়ান এন্ড অনলি, এটার একটাই ইনভেস্টিগেশন আছে যেটা দিয়ে আমি যে কোনো গ্যাস কন্টেনিং হলো পারফোরেশন বুঝতে পারবো। সেটা হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন কুড হ্যাভ এইডেড ইন স্পেসিফিক ডায়াগনোসিস। যদি এখানে বলতো যে কি কি ইনভেস্টিগেশন করা হয়নি কিংবা কি কি ইনভেস্টিগেশন করবা, সেক্ষেত্রে আমরা পারফোরেশনের ক্ষেত্রে পেশেন্টের চেস্ট এক্সরে করে ডোম অফ ডায়াফ্রামের নিচে হচ্ছে শ্যাডো দেখি, পেশেন্টের ইলেকট্রোলাইট করতে পারে, সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন, অনেক কিছুই করা যায়। তো আপনাদের কোশ্চেনটা আপনাদেরকে খেয়াল করতে হবে। কোশ্চেনে বলা আছে কুড হ্যাভ এডেড ইন আ স্পেসিফিক মানে জানতে চাইছে যে একটা ইনভেস্টিগেশন যেটা হচ্ছে স্পেসিফিক ডায়াগনোসিস সিটি স্ক্যান। আচ্ছা, আর এখানে অবসর না স্যার অবশ্যই যারা উল্লেখ করেছে তাদেরকে অবশ্যই 1.5 মার্ক পুরাই দিয়েছে, কারণ হচ্ছে যে
চাইলে আপনি কন্ট্রাস্ট দিতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান এটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সবগুলো আমি খুবই কোনো লেন্দি কিছু ছিল যে সিভিয়ার সেপসিস ইন দিস কেস। আচ্ছা, কোশ্চেনের মার্কিংটা দেখবেন, এটা হচ্ছে 2 নাম্বার। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে একটু ভালো মতো লিখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা সেপসিস কিভাবে প্রিভেন্ট করব। তো এখানে হচ্ছে পেশেন্টটা শুরু করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যখন ল্যাবরেটমি করি সেই নরমাল স্যালাইন ইনস্টলেশন অফ অবশ্যই পেরিটোনিয়াল টয়লেটিং করে নরমাল স্যালাইন দিয়ে। আর কিছু কিছু ক্ষেত্রে বইয়েও উল্লেখ আছে যে জেন্টামাইসিন দিলে সেটা হচ্ছে বেটার কভারেজ দেয়। এটা হচ্ছে অপারেশন। আর হচ্ছে আমরা ডিউরিং অপারেশন আফটার সার্জারি অবশ্যই করবো, সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক্স দিতে, এটা অবশ্যই সাবস্টিটিউট করার জন্য লাগবে। আর এছাড়া পোস্ট অপারেটিভ মেইনটেনেন্স অফ সি ইফ এনি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অপারেটিভলি এবং পোস্ট অপারেটিভলি কি কি মেজার, এই দুটো ছিল আমার আসলে স্যাম্পল কোশ্চেন। তো এসিকির ক্ষেত্রে আমি আপনাদের সাথে আরো কিছু টিপস কিছু শেয়ার করব। আর আমি লেন্দি হয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার করে নেই, তবে আমি আপনাদের কোশ্চেনটা দেখাতে চাই। কোশ্চেন তো আপনারা অবশ্যই দেখেছেন কিংবা পাবেন। এখানে আপনারা দেখেন হচ্ছে আমাদের গ্রুপ বি নাম্বার গ্রুপের যে কোশ্চেন আমি মার্ক করেছি, ডি নাম্বার যে কোশ্চেনটা, what factors should be considered for vascular anastomosis following a cut kidney? আর 2 নম্বর হচ্ছে main factors responsible for post-operative anastomosis after intestinal anastomosis। আচ্ছা, এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এসসিকিউ কোশ্চেনটা আমরা জানি এটা হচ্ছে কেস বেসড কিংবা হচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন বেসড কোশ্চেন থাকার কথা। তো সিনারিও বেসড যে কোশ্চেন ওগুলা থাকার কথা ম্যাক্সিমাম সময় তাই থাকে। কিন্তু আসলে আপনার 20টা কোশ্চেন 20টাই সিনারিও, ব্যাপারটা এমন না। কিংবা 20টাই আপনার হচ্ছে ক্লিনিক্যাল টপ থেকে কিংবা হচ্ছে একদম কেস থেকে, ব্যাপারটা সেরকম না। আমার এই কোশ্চেন দেখানো শোনা যাচ্ছে? আমি নেট কানেকশনের জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে আপু, কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। জুলফিকার ভাই শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, স্ক্রিন আমি শেয়ার করছি, আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো ওই জন্য। আচ্ছা, আমি যেটা আসলে বলতেছিলাম, আচ্ছা যেটা আসলে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে কোশ্চেনটা দেখেন, ভাস্কুলার অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে আমরা কি কি কনসিডার করব, আর পোস্ট অপারেটিভ অ্যানাস্টোমোটিক লিখে যেগুলোর ক্ষেত্রে কি কি ফ্যাক্টর রেসপন্সিবল থাকতে পারে। তো সার্জিক্যাল স্কিল শিখি কিংবা হচ্ছে মানে ব্যাপারটা এমন হচ্ছে যে আমরা রিটেন বলতে শুধুই রিটেন কিংবা হচ্ছে শুধুই এভিডেন্স বেস কিংবা শুধুই কেস করে দেব কিংবা শুধু ফ্যাক্টর কিংবা এগুলো না। আমাদেরকে হচ্ছে বেসিক্স প্রিন্সিপালস অফ সার্জারি যে চ্যাপ্টার, সেগুলো থেকে যে শুধুই আসবে এটাও ব্যাপারটা না। এই চ্যাপ্টার আমাদের এসেছে, তো সেক্ষেত্রে এগুলা যে স্পেসিফিক যে বেসিক প্রিন্সিপালস অফ সার্জারিতে
সুচার দেয়া কিংবা হচ্ছে অ্যানাস্টোমোসিসের যে পয়েন্ট গুলা এগুলা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তার উপরে আপনারা কি শুনতে পাচ্ছেন? ম্যাম আপনার হচ্ছে ওই ভিডিওটা অফ করে ই করেন আমাকে কি শোনা যাচ্ছে? নেটওয়ার্কের সমস্যা। ভিডিও হ্যালো, এবার কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাম। ম্যাম ভিডিওটা অফ করে আপনি নেন, তাহলে নেটওয়ার্ক একটু ই করবে, স্মুথ থাকবে। হ্যাঁ, আমি ভিডিও অলরেডি অফ করে দিয়েছি। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি যেটা বলছিলাম আর কি, কাজে সেক্ষেত্রে শুধু যে ক্লিনিক্যালি আসবে ব্যাপারটা তা না, প্র্যাকটিক্যাল কিছু বিষয় থেকে এসবি আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেটা বললাম আর কি, ব্রেন স্টেম ডেথ, তারপর হচ্ছে অ্যানাস্টোমোটিক লিকেজের ফ্যাক্টর, তো এই জাতীয় কোশ্চেন গুলা। আর পরের কোশ্চেনটা আপনার দেখতে পাচ্ছেন যে ই নাম্বারে বলা আছে যে ইয়াং ম্যান কেম টু এমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ আ ডিপ কাট wound in his right thigh which he has 4 hours back. What else will you consider during skin closure? 4 materials can be used to close the skin. 4 complications that may occur after skin closure. So এটা আমাদের বেসিক সার্জারি থেকে কোশ্চেন আসছে, যে স্কিন ক্লোজারের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে, যে হচ্ছে নট টাইট, নট টু লুজ, তো এজ গুলা হচ্ছে প্রপারলি
আচ্ছা, আমার আসলে ওয়াইফাই চলে গিয়েছে, তো আমি আসলে এখন ল্যাপটপে আসলে কন্টিনিউ করতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ যে আমার স্লাইড যতটুকু ছিল কোশ্চেন গুলো বাদে আমি পুরাটাই আপনাদের সাথে স্লাইড দেখানো শেষ হয়েছে। বাকিটা আমি আপনার সাথে আসলে মৌখিকই আলোচনা করে নিচ্ছি। আমাকে শোনা যাচ্ছে তো? শোনা কি যাচ্ছে? জি শোনা যাচ্ছে, জি শোনা জি যাচ্ছে, জি। জি। আচ্ছা, তো যেটা আসলে বলছিলাম কোশ্চেন আপনারা তো অবশ্যই বিসিবিএস লাইব্রেরিতে পাবেন। তো যেটা হচ্ছে আমি আপনাদেরকে স্যাম্পল দুইটা আর কি কিভাবে লিখতে হয় সেটা দেখালাম, আর এটাও মানে এটাও আসলে বললাম যে হচ্ছে এখন শুধুমাত্র এভিডেন্স বেসড কিংবা হচ্ছে সিনারিও বেসড কোশ্চেন নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যে বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি আর এছাড়া আরো কিছু টপিক যেগুলো আছে ক্লিনিক্যাল কেস বাদে, তো ওগুলো থেকে এসএকিউ কোশ্চেন আসতে পারে। আর এসিকিউর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো আনসার করতে। আমি অবশ্য প্রথমে বলেছিলাম যে ডায়াগনোসিস ভুল হলে পরেরগুলো ভুল হওয়ার চান্স থাকে, তবে কিছু কিছু কোশ্চেনের স্টেম থাকে যে হচ্ছে আপনার একটার সাথে আরেকটা রিলেশন থাকে না। কাজে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো কারণে যদি মনে করেন যে না আমি সিনারিও বুঝতেছি না কিংবা প্রথম লাইকলি ডায়াগনোসিস আমি দিতে পারছি না কিংবা আমার কনফিউশন হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ওটা হচ্ছে যদি দুই তিনটা আপনার কাছে মনে হয় তাহলে আপনি লিখে দিবেন যে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এন্ড দ্যাট আর ফলোইং। আপনি ডিডি লিখে সেগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারেন। আর যদি পরের কোশ্চেন গুলা রিলেটিভ নাও থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অসুবিধা হবে না, মানে অনেক সময় রিলেশন থাকে না, একটার সাথে একটা কোশ্চেনের রিলেশন থাকে না। কাজে সেক্ষেত্রে আপনি যদি সিনারিও বুঝতেও না পারেন নার্ভাস না হয়ে সবগুলো আনসার অবশ্যই করবেন। আর যেটা হচ্ছে আমি বললাম যে যদি ভালো পারাও থাকে, যেগুলো কোশ্চেন আপনি ভালো পারেন তার মানে হচ্ছে টাইম, আপনার যে টাইম লিমিট তার বাইরে যে লেখার কোনোই প্রয়োজন নাই। যদি 0.5 এর কোশ্চেন থাকে তাহলে আপনি অবশ্যই 0.5 এর মতোই টু দি পয়েন্ট আনসার করার চেষ্টা করবেন। আর হচ্ছে এসিকিউ, এসিকিউ যেটা আমি বললাম যে এসবিএ তো একটা না পারলে হচ্ছে ওটার নাম্বার কাটা। তো এসবি এর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় যদি খারাপও হয়ে থাকে তো এসিকিউ হচ্ছে খুবই ভালো চান্স পাস করার। আর এখনকার যে ফরম্যাট, আপনি যদি আহ, মোটামুটি পুরোপুরি আনসার করে আসতে পারেন, কিছু ভুল ভাল হয়তো থাকবে, কিন্তু যদি আপনি পুরোপুরি আনসার করে আসতে পারেন সেক্ষেত্রে আপনি রিটেনে আলহামদুলিল্লাহ পাস ধরে নিতে পারেন। আর আর যেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে আসলে কোশ্চেন সলভ সেশন ছিল, তো সেক্ষেত্রে অসপি আর অস্কির কথা আমি অবশ্য আগেও ফিলিং শেয়ারিং এ শেয়ার করেছি। তো মোটামুটি আমাদের মিড টার্মের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে রিটেন পেপার 1 এবং পেপার 2। তো এটাই সবচেয়ে হার্ড পার্ট, কারণ হচ্ছে অবশ্যই বেলি লাভ আপনাদেরকে পড়তে হবে, পড়ার পর 2-3 বার রিভাইজ দিতে হবে। আর এক্ষেত্রে যদিও আমি জানি যে আমরা সার্জারির লোকজন, আমাদের ক্ষেত্রে অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন ওটি খুবই হেক্টিক থাকে। আর যারা ট্রেনিং এ থাকেন তারা তো খুবই এটা ব্যাপার মানে পড়াশোনা করা কিংবা সময় বের করা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যারা জানুয়ারিতে পরীক্ষা দিতে চাচ্ছেন অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আর প্রিপারেশনের ক্ষেত্রে যদি আপনারা জেনেসিস কে সঙ্গী করেন তাহলে সেক্ষেত্রে জেনেসিস 100% আপনাদেরকে দিবে। আর আমরাও আলহামদুলিল্লাহ 100% জেনেসিস কে ফেরত দিতে পেরেছি। তো আমি নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, আমি আসলে এখন ট্রেনিং এ নাই। আমি 2 বছর ট্রেনিং শেষে আমার বিসিএস এ পোস্টিং হয়ে যায়। তো যার কারণে আসলে আমার জন্য একাডেমিক পরিবেশে না থেকে মানে উপজেলায় অ্যাকচুয়ালি ওইভাবে আমি তো সার্জারি ডাক্তার যেহেতু না, আমি মেডিকেল অফিসার, আমাকে সব ধরনের রোগী দেখতে হয়। আর ওইভাবে তো আমি বড় সার্জারি কিংবা ওইভাবে করাও হয় না কিংবা ওই পরিবেশটা আমি পাই না। তো সেক্ষেত্রে জেনেসিস আসলে আমার জন্য খুবই ব্লেসিং ছিল। জেনেসিসের যারা মেন্টর মিড টার্মের ওনারা যেভাবে ক্লাস নিয়েছেন কিংবা যে দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন, যদিও আমি সব ফলো করতে পারি নাই কিংবা সব ক্লাস হয়তো অ্যাটেন্ড করা সম্ভব হয় নাই, কিন্তু তারপরেও যতটুকু পেরেছি পারার পরেই আসলে আমি সাকসেসটা পেয়েছি। আর হচ্ছে আমাদের চ্যাটে আসলে কিছু কোশ্চেন ছিল, আমি ওগুলা দেখে আসলে আপনাদের আনসারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে
ইশরাত চৌধুরী আপু বলেছেন ক্লাসটা রেকর্ডেড রাখলে ভালো হতো, এটা আসলে মিড টার্ম জুলফিকার ভাইকে বলছি। আর মনে হয় আপনাদেরকে লাইভ ভিডিও কিংবা ফেসবুকে এটা দেয়া আছে সম্ভবত। আর হাসিবুল হক ভাইয়া কি জানতে চাচ্ছেন মিড টার্মে অসপি ক্লিনিক্যাল কত মার্কস? আচ্ছা, মিড টার্মে হচ্ছে আপনাদেরকে আমি প্রথমেই হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ আসলে দেখিয়েছিলাম, তো এটা আপনি বিসিপিএস এর ওয়েবসাইটেও পাবেন। অসপি আর ক্লিনিক্যালও হচ্ছে আপনার 100 মার্কসই। তো যেটা হচ্ছে অসপি অসপি আপনার হচ্ছে 10টা স্টেশন থাকবে ভাইয়া, এর মধ্যে হচ্ছে প্রতিটা স্টেশন 5 নাম্বার করে থাকে, তো হচ্ছে 5×10 = 50। আর অসকি যেটা যেটা স্ট্রাকচার্ড এক্সামিনেশন, এটা হচ্ছে আপনার 5টা স্টেশনের মতো থাকবে, কিন্তু সে 5টা স্টেশনে অ্যাকচুয়ালি লিখিত কিছু না, ওটা থাকবে হচ্ছে আপনার এক্সামিনেশন মানে শর্ট কেস। আর একটা স্টেশনে থাকবে হচ্ছে 5টার মধ্যে 4টা এক্সামিনেশন থাকবে, আর একটা থাকবে হচ্ছে হিস্ট্রি টেকিং। তো এটা হচ্ছে 10 মার্কস করে, তাহলে হচ্ছে 5×10 = 50। তো দুইটা মিলায় হচ্ছে 100। তো এটারও পাস মার্কস 60%, এবং এটারও কোনো সিঙ্গেল ভাবে যে পাস করতে হবে এমন না। আপনি অসপি এবং অসকি দুইটাতে মিলায় 60% পেলে সেক্ষেত্রে পাস। আচ্ছা, আর ভাইয়া বলেছেন কোনো লং কেস থাকে কিনা? আচ্ছা, লং কেস থাকবে না, আমাদের মিড টার্মের ক্ষেত্রে আসলে স্যারেরা লং কেস রাখেন না, কিন্তু ব্যাপার হচ্ছে লং কেসের পার্ট থাকবে। এটা হচ্ছে আপনার পার্ট বলতে যে আমাদের যেমন ছিল একটা স্টেশনে, আমি একটা মানে আমাদের যেটা ছিল আর কি, আমি ওটা বললেই আপনারা বুঝতে পারবেন। তো প্রতিটা আপনাদের যে অস্কি অস্কি মানে শর্ট কেসের আগে 2 মিনিট আপনাকে টেবিল চেয়ার দিয়ে বসানো হবে। সেখানে আপনার টেবিলের উপরে একটা সিনারিও কাগজ দিয়ে লাগানো থাকবে, ওটা আপনাকে পড়ে এবং পরবর্তীতে ওখানে যে প্রসিডিউর দেয়া থাকবে ওটা যে আপনাকে করতে হবে। তো এটা হচ্ছে আপনার প্রসিডিউর স্টেশন শুরুর আগে 2 মিনিট। তো এই 2 মিনিটে আমাদের ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল যে একজন ওল্ড এজ মেল, তার হচ্ছে আর্লি স্যাটাইটি কিংবা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং মানে মানে গ্যাস্ট্রিক আউটলেট ফিচারের অবস্ট্রাকশন আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবা উইথ লাইভ কমেন্ট্রি, মানে আপনি এক্সামিনেশনও করবেন, আপনাকে বলতেও হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আমাদের লং কেসটা নাই, কিন্তু আপনি যখন অ্যাবডোমেন এক্সামিনেশন করবেন, আর এটা শুধুই অ্যাবডোমেন এক্সামিনেশন না, এটা হচ্ছে আপনার সিএ স্টমাক কিংবা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টের অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তার মানে হচ্ছে আপনি অ্যাবডোমেন এক্সামিনেশন পুরাটা করবেন, সাথে হচ্ছে আপনি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য যে আমরা কিছু টেস্ট করে যেমন সাকাশন স্প্ল্যাশ, এগুলো আপনাকে করতে হবে। কাজে সেক্ষেত্রে আর কি শর্ট কেস বলতে যে শুধু শর্ট কেস ব্যাপারটা সেরকম না, লং কেসটাই আপনাকে ভাগ করে দিবে। আর আরেকটা যেটা বলবো ওটা হচ্ছে হিস্ট্রি টেকিং, এটাও হচ্ছে লং কেসেরই একটা পার্ট। আর হিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে আপনাকে পুরা হিস্ট্রি নিতে হবে, একদম পার্টিকুলার্স থেকে শুরু করে যতটুকু সিনারিও যেভাবে দেয়া থাকবে, মানে পার্টিকুলার্স থেকে শুরু করে আমরা যতটুকু হিস্ট্রি লিখি, ট্রাভেল হিস্ট্রি হোক, ট্রিটমেন্ট হিস্ট্রি হোক, অ্যালার্জিক হিস্ট্রি হোক, পুরাটা হিস্ট্রি আপনাকে একজন স্যাম্পল সিমুলেটেড পেশেন্টের উপর নিতে হবে। তো পেশেন্ট সাধারণত হচ্ছে স্যাররাই থাকে, মানে অবজারভার যারা থাকেন ওনারাই আসলে পেশেন্ট থাকেন, ওনাদের কাছ থেকে হিস্ট্রি নিতে হয়। কাজে সেক্ষেত্রে আসলে লং কেস থাকবে না, কিন্তু আপনার ওই 10 মিনিটের মধ্যে লং কেসটাকে ভাগ করে দিবে। তো লং কেস আসলে পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে বলতে কিছু কমন কেস আপনাদেরকে হচ্ছে কিভাবে হিস্ট্রি নিতে হবে এবং কিভাবে আপনার ইয়ে এক্সামিনেশন করতে হবে। যেমন যদি আমাদের কার্সিনোমা স্টোমাক ছিল, যদি আপনাদেরকে কার্সিনোমা ব্রেস্ট দেয়, তাহলে সেক্ষেত্রে কিংবা এক্সামিনেশন দেয় কিংবা বলে দেয় যে সিএ ব্রেস্টের তুমি এক্সামিনেশন করো, সিনারিও দেয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সব এক্সামিনেশন করতে হবে, ইনক্লুডিং আপনার মেটাস্ট্যাটিস ফিচার আছে কিনা সেগুলোও, পেশেন্টের লাংস দেখতে হবে। তো সেক্ষেত্রে আসলে লং কেস ওইভাবে না থাকলেও ভাগ 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 করে থাকবে। আচ্ছা, আর নিলয় ভাইয়া লিখেছেন এসবি এবং এসিকিউ পাস মার্ক কত? আমাদের হচ্ছে এসবি এবং এসিকিউ দুইটা মিলায় পাস মার্ক 60%, মানে হচ্ছে আপনি 100 দুইটা মিলায় 100 মানে 60 120, মানে আপনাকে দুইটা মিলায় 60% তুলতে হবে এসবি এবং এসিকিউ। আচ্ছা, আর হচ্ছে কোন স্যার কি ক্রস কোশ্চেন করে আপু অস্কিতে?
জি, ক্রস কোশ্চেন আপনার থাকবে ভাইয়া, তবে হচ্ছে মিড টার্ম পরীক্ষা দিয়ে আমার মানে যেটা খুবই স্যাটিসফাইং মনে হয়েছে সেটা হচ্ছে স্যারদের কাছে একটা স্ট্রাকচার দেয়া থাকে, মানে স্যাররা টিক মার্ক দেয় আর কি, স্যারদের কাছে বিসিপিএস হচ্ছে একটা কোশ্চেন রেডি করা থাকে। তো সেখানে হচ্ছে আপনি যদি প্রতিটা এক্সামিনেশনের পার্টের জন্য আপনাকে নাম্বার দেয়া হবে। এটা এমন না যে আপনি ভুলে গেলেন তো আপনি ফেল, কিংবা একটা ভুলে গেলে ফেল, এমন না। মানে আমরা মোটামুটি কিংবা আমারই বলা চলে, কিংবা আমরা যারা পরীক্ষা দিয়েছি তো দুই একটা সিলি মিস্টেক প্রতিটা স্টেশনে আমরা অনেকেই করেছি, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এখানে স্ট্রাকচার থাকবে, তো প্রতিটা পার্টের জন্য আপনি নাম্বার পাবেন। আর আপনি যখন এক্সামিনেশন শেষ করবেন তখন স্যার আপনাকে ক্রস কোশ্চেন করবে। তো আমরা কোশ্চেনের মানে পরীক্ষা দিয়ে যেটা বুঝলাম যে 2 থেকে 3টা কোশ্চেন, রিলেটিভ কোশ্চেন, সেগুলা হচ্ছে স্যারদের কে যে বিসিপিএস যে কোশ্চেন একটা দিয়ে থাকে, মানে ওনাদের কাছে যে স্ট্রাকচার্ড চেক লিস্ট আছে, মানে এটাকে চেক লিস্ট বলে আর কি, চেক লিস্ট আছে, কোশ্চেন সম্ভবত ওখানে দেয়া থাকে, কিংবা হচ্ছে বলা থাকে যে এই টপিক থেকে 2 কিংবা 3টা কোশ্চেন, মানে আপনাকে স্যাররা যে এক্সট্রা কোশ্চেন করবে কিংবা এক্সট্রা ভিতরে ঢুকবে, ডিপে ঢুকবে, এ ধরনের কোনো চান্স মিড টার্মে নাই। আপনি যদি এক্সামিনেশন ঠিকঠাক করতে পারেন, ওখানে রিলেটিভ চেক লিস্টে যে কোশ্চেন গুলো থাকবে স্যাররা আপনাকে ওই কোশ্চেনই করবে। এবং আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে যতক্ষণ মানে সবার কাছ থেকে শুনে যা বুঝলাম যে একটা স্পেসিফিক কোশ্চেনই করা থাকে, এবং আমরা যতক্ষণ অ্যান্সার দিতে না পারি স্যাররা হিন্ট দিতে থাকেন যে যাতে আমরা অ্যান্সারটা দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনার মানে ক্রস কোশ্চেন নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আর কেউ কি কিছু জিজ্ঞেস করতে চান? আপু টোটাল এক্সামটা 300 মার্কের। টোটাল এক্সাম হচ্ছে আপনার 200 হ্যাঁ 300 মার্কের আর কি। এখানে সরি 300 না, 400 হবে আর কি হিসাব করলে। এখানে হচ্ছে আপনার 100 100 200, আবার ওখানে যেও 100, সরি না 300 মার্কেরই। অ্যাকচুয়ালি ভাই হচ্ছে টোটাল হিসাব করে কোনো মানে এখানে আসলে মিড টার্মের ক্ষেত্রে টোটাল হিসাব করে টোটাল হিসাবের প্রয়োজন নাই। আপনি যদি রিটেনে 60% পান দুইটা মিলায়, তা সেক্ষেত্রে আপনি রিটেন পাস। আর অস্কি মিলায় যদি আপনি 60% পান তাহলে সেক্ষেত্রে আপনি ওটাতে পাস। আর অস্পির ক্ষেত্রে যেটা আমি বলবো যে আপনারা আসলে রিটেনটাতে বেশি জোর দেন। অস্কিতে প্রিপারেশনের জন্য টাইম দেওয়া হয় রেজাল্টের পরে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ওইখানে মোটামুটি যারা ফ্যাকাল্টি থাকেন, যেসব স্যাররা থাকেন কিংবা অবজারভার যারা থাকেন, ইনক্লুডিং যারা সিনিয়র স্যার, ওনারা সবাই সহ খুবই হেল্পফুল এবং তারা খুবই সাপোর্টিভ থাকেন। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ফেজ এর মতো একটা পরীক্ষা, এটা আমাদের কোনো ডেফিনিটিভ পরীক্ষা না, মানে আমরা আসলে এটা দিয়ে সামনে আগায় যাব। কাজে সেক্ষেত্রে হচ্ছে স্যাররা মানে খুবই হেল্পফুল থাকেন, যে মানে ওটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই। আর রিটেনটার যেটা ব্যাপার হচ্ছে, রিটেনটা আসলেই থরলি আপনাকে পড়তে হবে। আর শর্ট অ্যান্সার কোশ্চেন যদি আপনি থরলি পড়া থাকে, আপনার নলেজ থাকে ক্লিনিক্যাল, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো নাম্বার পাবেন। আর এসবি এর ক্ষেত্রে যেটা বললাম, এসবি আসলে একবার পড়ে অনেক সহজ কোশ্চেন আপনার মনে থাকবে না। আপনারা যদি কোনো গাইডলাইন নিয়ে থাকেন কিংবা নিজেরাও পড়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যখন পড়বেন, পড়ার পরে আরো 2বার পরীক্ষার আগে একটু রিভিশন দিয়ে নেবেন। কারণ হচ্ছে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট টপিক পড়ে যাব কিংবা ইম্পর্টেন্ট টপিক রিভিশন দিব, এটাও আসলে এবার মানে এখানে খাটবে না। কারণ আপনাদের ক্ষেত্রে আমি বললাম যে মানে আমাদের কোশ্চেন গুলো আপনি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে হচ্ছে যেসব চ্যাপ্টার আমরা একটু কম পড়ি, কিংবা ওখান থেকে আসলে এসবিএ গুলো আসছে বেশি। কিছুটা ছিল হচ্ছে নেগেটিভ, একটা কোশ্চেন ছিল নেগেটিভ সাকশন থেকে, ভ্যাকিউম সাকশন, অ্যাকচুয়ালি নেগেটিভ সাকশন না, ভ্যাক থেরাপি। আমরা ভ্যাক থেরাপি ওয়ার্ডে দেখেছি। তো ভ্যাক থেরাপি একটা মডার্ন টেকনিক এখন। তো ভ্যাক থেরাপি থেকে একটা কোশ্চেন ছিল যেটা স্টেম আসলে বইয়ে ওইভাবে ছিল না, মানে কিন্তু ওইখানে আসলে আমাদের নলেজ থেকে অ্যান্সার করতে হয়েছে। তো এগুলা সম্পর্কেও মানে সবকিছু সম্পর্কে আসলে নলেজ থাকা লাগবে। আর কেউ কি কিছু বলতে চান? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, শফিক ভাই কোশ্চেন করেছেন কোন কাউন্সিলিং স্টেশন থাকে? জি অবশ্যই থাকে, কাউন্সিলিং স্টেশন একটা থাকবে।
আর এগুলো আসলে অস্পির সময় যে প্রিপারেশন নেবেন তখনই আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। একটা কাউন্সিলিং স্টেশন থাকে হচ্ছে অস্পিতে, এবং হচ্ছে এগুলো আসলে আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে। আর যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট কেস যেটা, মানে আমি যেহেতু কোশ্চেন করেছেন আপনারা, আমি বলে দেই যে শর্ট কেস কিংবা হচ্ছে বেসিক সার্জিক্যাল স্কিলের যে প্রসিডিউর গুলা আপনারা যদি ট্রেনিং আগে করে থাকেন তাহলে অবশ্যই এখন নতুন করে প্র্যাকটিস করতে থাকবেন যতটুকু সময় পান। আর হচ্ছে যারা ট্রেনিং করেন নাই কিংবা পরীক্ষা দিতে যাচ্ছেন, চেষ্টা করবেন এটা বিসিপিএস এ বললে ওরা ওভাবেই ডেটটা ফেলে, আপনারা পরীক্ষার আগে ট্রেনিংটা করার। কারণ হচ্ছে প্রসিডিউর স্টেশন এগুলা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি হাতের কাজ। এটা আপনি হচ্ছে পরীক্ষার আগে দেখে গেলেই হচ্ছে ওখানে যে যে ভালো ইয়ে হবে ব্যাপারটা তা না। এটা আপনাকে হচ্ছে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নট দেয়া কিংবা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল নট হোক কিংবা হাত দিয়ে নট দেওয়া হোক, এগুলা হচ্ছে আগের থেকে প্র্যাকটিসে থাকলে পরীক্ষার হলে গিয়ে আপনি স্মুথলি করতে পারবেন। আর আমার একজন সিনিয়র, উনি অ্যাকচুয়ালি পার্ট টু দেয় আর কি। ইয়া আল্লাহ, ভূমিকম্প হচ্ছে। আহ একটু ভূমিকম্প হচ্ছে, মনে হয় আপনার টের পাচ্ছেন। আমি 2 মিনিট পর উম, আচ্ছা, আমি যেটা বলছিলাম এটা হচ্ছে যে প্রসিডিউর স্টেশন কিংবা শর্ট কেস আপনাদেরকে হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আমার এই একজন সিনিয়র আমাকে বলেছিলেন, যদিও আমি পুরোপুরি ফলো করতে পারিনি, তারপরে আপনাদেরকে বলবো যে হচ্ছে সন্ধ্যায় কিংবা যদি কোনো রিডিং পার্টনার থাকে কিংবা আপনি নিজে পড়েন কিংবা লাইব্রেরিতে যেয়ে পড়েন, সেটা হচ্ছে রাতের বেলা কিংবা সন্ধ্যায় আমরা রিটেনের জন্য প্রিপারেশন নিব। আর দিনের বেলা আমরা যখন ওয়ার্ডে থাকি কিংবা হসপিটালে থাকি, আমরা চেষ্টা করবো যে শর্ট কেস গুলা কাউন্সেলিং কিংবা হচ্ছে প্রসিডিউর যেগুলা আমরা হসপিটালে যেহেতু থাকি, তাদের সেক্ষেত্রে হচ্ছে সুচার ম্যাটেরিয়াল কিংবা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এগুলো আমাদের হাতের নাগালেই থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে অবশ্যই এগুলো প্র্যাকটিসে রাখবো। আর রিটার্নের জন্য যে প্রিপারেশন অবশ্যই এটা সন্ধ্যাবেলা কিংবা রাতে পড়বো। আর আমার মতো যদি কেউ থেকে থাকেন যে হচ্ছে ডিটাচ কিংবা পেরিফেরিতে, তো সেই ক্ষেত্রে যদি পারেন তাহলে অনলাইনে অবশ্যই রিডিং পার্টনার নিয়ে পড়বেন। কারণ আমিও আসলে আরেকজনের সাথেই পড়েছিলাম। তো সেক্ষেত্রে পড়াটা আসলে একটু ফাস্ট হয়। আর হচ্ছে যেহেতু বেলি ল্যাব একটা বিশাল বই, আর সেক্ষেত্রে হচ্ছে পড়তে গেলে একটু একঘেয়েমি আসে। তো সেক্ষেত্রে রিডিং পার্টনার থাকলে পড়াটা সহজ হবে। আর কি কোনো কোশ্চেন আছে কারো? আপু যখন অস্পি হয় তখন কি কোনো ভাইবা কোশ্চেন করে? না, অস্পির সময় ভাইয়া কোনো কোশ্চেন থাকবে না। অস্পি পুরোপুরি আপনাদের হচ্ছে রিটেন, আর হচ্ছে অস্পির মধ্যে আসলে সব রিটেন থাকবে না। আপনার অস্পির মধ্যে প্রসিডিওর থাকবে, অস্পির মধ্যে আপনার কাউন্সেলিং স্টেশন থাকবে। প্রসিডিওরের মধ্যে যেমন আমাদের সময় ছিল হচ্ছে আপনার একটা ডামি দেয়া ছিল, তার হাতে খুবই সুন্দর করে একটা টিউব লাগানো ছিল এবং সেই টিউবের ভিতরে তারা রক্ত দিয়ে রাখছিল। মানে রক্ত মানে লাল রং দেয়া ছিল। আমাদেরকে ক্যানুলা করতে হয়েছে, এবং শুধু ক্যানুলা না, ক্যানুলা করে ওটা সেট করে ইন্ট্রাভেনাস লাইন স্টাবলিশ করতে দেয়া হয়েছিল। তো এটা একটা প্রসিডিউর ছিল, এটা হচ্ছে ড্রাই প্রসিডিউর। আর ওয়েট প্রসিডিউরের মধ্যে হচ্ছে বাওয়েল অ্যানাস্টোমোসিস, মানে হচ্ছে আপনাকে স্যাম্পল দেয়া থাকবে। ওটা হচ্ছে যদি বেসিক সার্জিক্যাল স্কিল ট্রেনিং করে থাকেন কিংবা আপনার সামনে যদি করবেন তাহলে ওগুলা শিখায় দেওয়া হবে। তো ওরকম দেয়া থাকে যে আপনাকে হচ্ছে এক্সট্রা মিউকোসাল বাওয়েল অ্যানাস্টোমোসিসে 3টা ইন্টারাপ্টিভ সুচার দিতে হবে এরকম। আর হচ্ছে আপনার একটা কাউন্সিলিং। আর এছাড়া হচ্ছে নট টাইম, নটও দিতে দেয়, কিন্তু হচ্ছে আমাদের বেলায় আসলে নটটা দেয় নাই। এমনি তাহলে ভাইবা কোনো পার্ট থাকবে না?
না, এটা আমাদের মিড টার্মে ভাইবার কোনো পার্ট নাই। মিড টার্মে আপনি রিটেনের পরে যে অসপি আর অস্কি, এটা ভাইবা বলতে আপনি যদি ওই অস্কি স্টেশন মানে শর্ট স্টেশনের ক্ষেত্রে স্যাররা কোশ্চেন করতে পারে, তাও কোশ্চেনের সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে ওনাদের কাছে চেকলিস্ট থাকে, তো চেকলিস্ট অনুযায়ী ওনারা কোশ্চেন করে। কিংবা যদি খুব বেশি সিনিয়র স্যার হন, তো ওনারা অনেক সময় আপনি যখন এক্সামিনেশন করবেন সেক্ষেত্রে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে এই তুমি এটা কেন করলা। তো এখন এটাতে আপনি ভয় পেতে পারবেন না, যে ভয় পাওয়া যাবে না। যেমন আমি যখন আমাদের থাইরয়েড এক্সামিনেশন ছিল, তো আমাদের ক্ষেত্রে বিসিপিএস অ্যাকচুয়ালি পেশেন্ট দেয় না ওইভাবে। তো আমাদেরকে একজন নর্মাল পেশেন্ট দিয়ে বলা হয়েছিল যে ধরে নাও ওর একটা 3 × 4 সেন্টিমিটার রাইট লোবে লাম্প আছে থাইরয়েড। তো তো সেক্ষেত্রে এখন আমার যেহেতু লাম্প ছিল না, বাট এক্সামিনেশন সব করতে হয়েছে। তো এখন আমি যখন রেট্রোস্টার্নাল এক্সটেনশন চেক করতে যাচ্ছিলাম, যদিও লাম্প নাই, তো আসলে অভিনয় করতে হয়েছে। তো স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি করছো। তো আমি বললাম যে আমি স্যার রেট্রোস্টার্নাল এক্সটেনশন দেখতেছি, মানে কোনো রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা ওটা দেখতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে যারা স্যাররা থাকেন, তো মানে খুবই বেসিক কোশ্চেন আর কি, যে তুমি একটা এক্সামিনেশন করতেছো, তুমি কেন করছো। যেমন হ্যান্ড এক্সামিনেশনের ক্ষেত্রে যখন আমি ফরম্যান টেস্ট করছিলাম, তখন স্যার জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি করছো, টেস্টের নাম কি তুমি জানো। তো তখন আমি স্যারকে অ্যান্সার দিলাম যে জি স্যার, ফরম্যান টেস্ট। তো স্যার আবার জিজ্ঞেস করলেন যে কোন নার্ভের জন্য করা হয়, তো আমি বললাম যে আলনার নার্ভ। এটা অ্যাকচুয়ালি ওই এক্সামিনেশন চেক লিস্টেরই একটা পার্ট ছিল। তো ব্যাপার হচ্ছে ভাইবার মতো কোনো কোশ্চেন হবে না, তবে স্যার আর কি হালকা পাতলা জিজ্ঞেস করতে পারেন যে হচ্ছে কোন এক্সামিনেশনটা কেন করতেছো। ও আমাদের কি ওই বেলি ল্যাব পড়লেই হবে শুধু, নাকি অন্য কিছু অন্য কোনো বই পড়তে হবে? আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনার 98% সোললি বেলি ল্যাবই পড়তে হবে। আর এছাড়া 2-1% 2-একটা কোশ্চেন পরীক্ষা হলে আপনি পাবেন যেগুলা সবার জন্য আনকমন। মানে আমার যেগুলো কোশ্চেন ছিল আনকমন, ওগুলো আমার একদমই মনে নাই। এটা আসলে থাকতেই পারে, কারণ স্যাররা আসলে অনেক নলেজেবল, ওনারা শুধু বেলি ল্যাব পড়ে না, ওনারা হচ্ছে অনেক কিছুই পড়ছে। তো এটা হইতে পারে, কিন্তু আপনি পাশ করার জন্য আপনাকে অবশ্যই পুরাটা বেলি ল্যাব পড়তে হবে। আপনার যেটা বললাম 98ও না, আপনার 99.99% কোশ্চেনই বেলি ল্যাব থেকে থাকবে। যেমন আমি বললাম যে এসিকিউ তো পর্যন্ত হচ্ছে আপনার বেসিক প্রিন্সিপাল সার্জারি থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি শুধু বেলি ল্যাব পড়লেই পাস হবে। আর তারপরে যদি ভাইয়া আপনার মনে হয় যে আপনার বেলি ল্যাব পড়া আছে, আপনি হচ্ছে অন্য কিছু যেমন ফার্কুয়ারসন কিংবা হচ্ছে আরএস ম্যানুয়াল, এগুলো যদি আপনি পড়তে পারেন কিংবা পড়তে চান, সেক্ষেত্রে পড়তে পারেন। মানে এটা নিয়ে কোনো ইয়ে নাই, কিন্তু বেলি ল্যাব মাস্ট, কারণ কোশ্চেন বেলি ল্যাব থেকেই হবে। আপু ওই যে এসএকিউ এর জন্য কি কোনো আলাদা বই আছে, যে আনসার গুলা কোয়েশ্চেন ওয়াইজ সাজানো আছে, এরকম কোনো বই? না, এসএকিউটা আসলে নতুন, পেপার 2 এর ক্ষেত্রেও নতুন, আর আমাদের তো পুরো মিড টার্মটাই নতুন। আর সেক্ষেত্রে আসলে কোনো বই আছে কিনা আমার জানা নাই। মানে আমি বেসিক্যালি কোনো গাইড কিংবা রিটেনের জন্য কিছু পড়ি নাই। গাইড আছে, গাইডের নাম তো বলতে পারবো যে আপনার হচ্ছে শহীদ নামে একজন স্যার আছে, ওনার বিশাল একটা গাইড আছে। তো ওইখানে আপনার বেশ সব ব্রড কোশ্চেন দেওয়া, লং লেন্দি কোশ্চেন, যেটা হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে আসতো পেপার 1 পেপার 2 পার্ট 2 এর ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে এখন যেহেতু এসিকিউ, সেক্ষেত্রে হচ্ছে এরকম মানে লং কোশ্চেনের কোনো মানে লং কোশ্চেন আর লাগবে না আর কি। এসিকিউতে হচ্ছে টু দি পয়েন্ট বেলি ল্যাব থেকে আসবে। আর এছাড়া হচ্ছে ম্যাট্রিক্স সম্ভবত, আর কিংবা কিছু ফেজ এর বই আছে, মানে ফেজ এই পরীক্ষার জন্য কিছু গাইড আছে আর কি। তো এগুলো আপনি আসলে আজিজে কিংবা নীলক্ষেতে পাবেন। আমি হচ্ছে পার্সোনালি আসলে বেলি ল্যাব ছাড়া কিছু পড়ে যাইনি আর কি। আমি গাইড ক্ষেত্রে মানে গাইড কিংবা অন্য কোনো বই পড়ি নাই। তো বেলি ল্যাব পড়ছি, এবং আল্লাহর মতো 100% আমার বেলি ল্যাব থেকে কমন আসছে। যেই 2-একটা কোশ্চেন হচ্ছে কমন আসে নাই, ওগুলা আসলে খুব বেশি ম্যাটার করে না, কারণ আমি যে এসিকিউ কোশ্চেনের আনসার দিয়েছি ওগুলাও মানে বেলি ল্যাব থেকে, বেলি ল্যাব পড়ার পরে আমি আনসার দিতে পেরেছি। আপু কোয়েশ্চেন কি রিপিট হয়? এটা আসলে ভাইয়া বিসিবিএস এর স্পেশালিটি, কোশ্চেন খুব একটা রিপিট হয় না। এটা আসলে খুব কম। তবে হয় নাই যে প্রিভিয়াসলি তা না, 2-একটা কোশ্চেন হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আমি যেটা পরীক্ষা দিয়ে বুঝলাম, এসএকিউ কোশ্চেন তো রিপিট ছিলই না, বরঞ্চ নতুন ছিল। আর এসবিএ তো আসলে 100% বলা যায় না, যেহেতু এসবিএ কোশ্চেন ওনারা দেয় না।
তো এক্ষেত্রে আসলে রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তবে আমাদের অস্কি কমন পড়েছিল। অস্কিতে যে এক্সামিনেশন দেওয়া হয়েছিল, হ্যান্ড এক্সামিনেশন, এটা গতবার কিংবা তার আগের বার দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওইখানে যে কমন পড়ছে, কিন্তু রিটেন আসলে কোনো গ্যারান্টি নাই, রিটেন আসলে কমন না পড়ার চান্সই বেশি। আপনাদের যেটা করতে হবে, বেলি লাভ করতে হবে, আর হচ্ছে কিভাবে লিখতে হবে এসিকিউ, এটা জানতে হবে। আর কারো কি কোশ্চেন আছে কোনো? আচ্ছা, রিটেনের জন্য কোনো বই আছে কিনা, এটা একটা আপু জিজ্ঞেস করেছেন, তো আমি আনসার অলরেডি দিয়ে ফেলেছি। রিটেনের জন্য আসলে আপনার ফেজের বই কিংবা কিছু গাইড আছে, এসবি এর জন্য জেনেসিস এর বই আছে, কিন্তু মানে আমি পার্সোনালি আসলে কোনো বই মানে আলাদা করে রিটেনের জন্য কোনো বই পড়ি নাই এক্সেপ্ট বেলিয়ান লাভ। আচ্ছা, হাসিবুল ভাইয়া জিজ্ঞেস করেছেন জেনেসিস এর কোনো ব্যাচ আর গাইডলাইন দিবে কি? আমি বলছি, অবশ্যই ভাইয়া, আমাদের মিড টার্মের স্পেশালি জেনেসিস এর আমাদের মিড টার্মের টিম আছে, সবগুলো সাবজেক্টের আমাদের আলাদা আলাদা টিম আছে। আমাদের অনলাইন ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, সেই সাথে হচ্ছে এক্সাম ব্যাচ থাকে। আর হচ্ছে নিয়মিত জেনেসিস এর পেজে সেশন অ্যারেঞ্জ করা থাকে, যেমন আজকের সেশনটি কিংবা পরবর্তীতে আরো সেশন অ্যারেঞ্জ করা হবে পরীক্ষার আগে কিংবা মাঝখানে। অবশ্যই সেশন, আবার হচ্ছে আমাদের যে ব্যাচ গুলা থাকে, সেগুলো যে ওরিয়েন্টেশন ক্লাস থাকে, সেগুলাও মোটামুটি ওপেনই থাকে। তো আপনারা যদি ভর্তি নাও হন, তাহলে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করে আপনারা বুঝতে পারবেন, কিংবা ভর্তি হলে কতটুকু হেল্পফুল হবেন সেটা অবশ্যই বুঝতে পারবেন যদি ওরিয়েন্টেশনে জয়েন করেন। তো সেক্ষেত্রে জেনেসিস তো অবশ্যই আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য আছেই। আর কেউ কি কিছু জিজ্ঞেস করতে চান? জি, বলেন আপু। লাভ থেকে প্রিপার আপু ক্লিয়ার আসতেছে না, আরেকবার কি রিপিট করবেন? মানে আপু আপনার মানে কথা কেটে যাচ্ছে, আপনি একটু তাহলে চ্যাটে লিখে দেন, আমি শুনতে পাচ্ছি না। ইশরাত আপু, আপনার কথা আমি শুনতে পারিনি, আপনি একটু চ্যাটে লিখে দেন। আচ্ছা, হাসিফ ভাইয়া থ্যাঙ্কস দিয়েছেন। আচ্ছা, মাই প্লেজার ভাইয়া, আপনাদেরকে হেল্প করতে পেরেছি, আমারও খুব ভালো লাগছে আসলে। মিড টার্মটা নিয়ে আসলে বলবো যে এটা নিয়ে আসলে আমারও অনেক ভয় ছিল। আমি গত সেশনে প্রথমে জানুয়ারিতে পরীক্ষা দিতে চেয়েও হচ্ছে দেই নেই, কারণ হচ্ছে আমারও ভয় ছিল যে নতুন পরীক্ষার সিস্টেম হয়েছে, কিংবা কোনো গাইডলাইন জানা ছিল না, কিংবা ট্রেনিং এও ছিলাম না। কিন্তু জেনেসিস এই ব্যাপারে আসলে অনেক হেল্পফুল, আমি কোচিং করে খুবই গাইডলাইনটা খুব ভালো মতো পেয়েছি। আর সেই সাথে হচ্ছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা আর কি, যে ভয় পাওয়ার কিছু নাই, অ্যাপিয়ার করবেন অবশ্যই, জেনেসিস তো সাথে আছে, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আচ্ছা, ইশরাত আপু লিখেছেন, আপু অনেক সিনিয়রকে দেখেছি নোট করে বেলি রাফ থেকে রিটেনের জন্য পড়তে, আপনি কি নোট করে পড়েছেন কিনা? আচ্ছা ভাই, আপু এটা হচ্ছে আমার যে সিএ ছিলেন, ওই ভাইয়াও খুব খুব সুন্দর নোট করতেন, আমি দেখেছি উনি সব বই থেকে নোট করতেন। এবং উনি এসএকিউ তে অনেক হাইয়েস্ট নাম্বার পেয়েছিলেন, উনি আমাকে বলেছে যে পেপার 2 পরীক্ষায় উনি হাইয়েস্ট পেয়েছিলেন। তো এটা যদি আপনি করতে পারেন তাহলে ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে আমার শিডিউল খুবই প্যাকড ছিল, আর আমাকে হচ্ছে যেহেতু উপজেলায় ডিউটি করতে হয় কিংবা এমার্জেন্সি করতে হয়, আমার পক্ষে আসলে বেলি লাভ শেষ করাটাই খুবই টাফ হয়ে গেছিল। তো যে কারণে হচ্ছে নোট করাটা আসলে আমার পক্ষে সম্ভব হয় নাই।
তবে হচ্ছে যখন আমি জেনেসিস এর টপিক ওয়াইজ যখন পরীক্ষাগুলো দিতাম তখন চেষ্টা করতাম আর কি যে রিটেনটা আর কি প্র্যাকটিস করা, যে কিভাবে লিখলে ভালো হয়, কিংবা কিভাবে আপনি যখন বই বেলি লাভ পড়বেন তখন হচ্ছে আপনি পড়ার সময় আপনি পয়েন্ট গুলা দাগিয়ে ফেলবেন, যে লেখা হয়তো অনেক কিছু আছে কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি ইনভেস্টিগেশন কোন একটা টপিকের পড়লেন, আপনি শুধুমাত্র ইনভেস্টিগেশন নামগুলো হচ্ছে একটা লাল কালি কিংবা নীল কালি দিয়ে দাগিয়ে ফেললেন, যে হচ্ছে ওই প্যারার মধ্যে শুধু ওই ইনভেস্টিগেশনের নামগুলো আপনি মনে রাখবেন। এছাড়া অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কিন্তু আপনার পড়ার সময় যদি আপনি দাগায় ফেলেন তাহলে সেক্ষেত্রে ভালো। আর যদি আপনি এনাফ টাইম পান সেক্ষেত্রে আপনি নোট করতে পারেন। আশা করি যদি আমি পরবর্তীতে যখন পার্ট 2 দিব চেষ্টা করব নোট করার, কিন্তু আসলে আমি ওইভাবে টাইম পাইনি আসলে নোট করার। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আপনাকেও। আর কেউ কি কিছু জানতে চান? আর কিছু যদি জানার না থাকে তাহলে কি সেশনটা আমরা শেষ করে দিব? আচ্ছা, ভাইয়া বলেছেন, হাসিফ ভাই বললেন শেষ করতে পারি। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আপনাদেরকেও অনেক থ্যাংক ইউ। মানে আমি আসলে অনেকক্ষণ ধরে বকবক করলাম মনে হলো। যদি ভুল কিছু বলে থাকি কিংবা পরবর্তীতে কোনো ধরনের কোনো ইনফরমেশনও মিস হয়ে থাকে কিংবা আমি মানে কোনো রং ইনফরমেশন যদি যে থাকে আপনাদের কাছে, সেটার জন্য অ্যাডভান্স সরি। আপনারা মানে যদি কোন ধরনের কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই জেনেসিস এর মিড টার্ম যে টিম আছে আমাদের, ওনাদের সাথে জেনেসিস অফিসে মিড টার্মের জন্য আলাদা নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর যেটা বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন এবং এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আপনাদেরকে থ্যাংক ইউ ধরে সেশনটা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।